হাই পোলা ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? ভালো আছোনি? ভালো আছোনি? কি তা করইন? সবাই যুক্ত হই যান দ্রুত। নাইস, 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 নাইস। মাত্র 287 জন জয়েন করছে। মাত্র 287 জন জয়েন করছে। তোমরা আসলেই খুব বেয়াদব আছো। কালকের ক্লাস করলা 500 জন, আজকে ক্লাস করতেছো 297 জন। আচ্ছা, জয়েন হতে থাকো, তোমাদের একটা গান শোনাই। আমরা করব জয়, না এটা না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ ক্লাস না করে, ওরে ওরে ও অভাগা, কেউ ক্লাস না করে, তবে সবার মুখে না তাকিয়ে তুই ক্লাস কর রে। তবে সবার দিকে না তাকিয়ে তুই ক্লাস কর রে। তাহলে জয়ের পথে ও তুই সবার আগে স্বপ্ন ছুঁয়ে এগিয়ে যাবি রে। যদি তোর বন্ধুরা কেউ ক্লাস না করে, তবে তুই ক্লাস কর রে। ওকে, খুব প্যাথেটিক আসলে। মাত্র 380 জন জয়েন হয়েছে, এটা খুব কঠিন একটা ব্যাপার। ওকে, আচ্ছা শেষ। উল্টাপাল্টা কমেন্ট এখন থেকে বাদ। আমি উল্টাপাল্টা কমেন্ট দেখলে ইয়ে করে দেবো, সাসপেন্ড করে দেবো। হ্যাঁ, রেডি? তো রেডি, শুরু করছি আজকের ক্লাসটি। 400 জন যুক্ত হয়েছে, এই অপেক্ষাতে ছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো আন্ডা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। ডিম থেকে ফুটে বের হয়ে যাও, ক্লাসটিতে জয়েন করো। তো আন্ডা বাচ্চারা, আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম পর্ব 2 পড়ব, লেকচার 2 পড়ব। তো সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজকে লেকচারে পুরো লেকচারটা আবার রিভাইজ করব। কোনো চিন্তা নাই, টেনশন নট, হোয়েন আই এম হিয়ার সো নো ফিয়ার। সো শুরু করছি আজকে লেকচার 2। আগে লেকচার 2টা শুরু করি। লেকচার 2 শুরু হবে এখান থেকে, সান্দ্র বল। এটা কোনো টাইম ভিত্তিক করিনি, কারণ এখানে অল্প একটু বাকি আছে আমাদের জাস্ট। তো লেকচার 2 শুরু হচ্ছে সান্দ্র বল দিয়ে। সান্দ্র বল, তো সান্দ্র বল আসলে কি?
সান্দ্র বল হচ্ছে এফ। তো এই এফ বোঝানোর জন্য আমরা এই পাশে একটা চিত্র দিয়েছি। চিত্রটা একটু আন্ডা বাচ্চারা খেয়াল করে দেখো, এখানে কি আছে, পানি আছে বা তরল পদার্থ আছে। তো তরল পদার্থ আমি একটা ফ্লোরের উপর রাখলাম, এই মনে করো একটা, বা একটা কাঠের উপর রাখলাম, সাপোজ এটা একটা কাঠের দণ্ড। তো এই কাঠের দণ্ডের উপরে তরল পদার্থ রাখলাম, আর এখানে আরেকটা কাঠের দণ্ড দিলাম। সো যখন তুমি এই কাঠটা নাড়াবা, যখন তুমি এই কাঠটা এদিকে গতিশীল করবা ভাইয়া, বা তাহলে দেখবা, সরি হ্যাঁ, যখন তুমি এই কাঠটা না, সাপোজ তুমি দুইটা কাঠ, এই যে ধরো তুমি এখানে একটা বাঁশ দিলা, এই যে বাঁশ, আর এখানে আরেকটা বাঁশ দিলা, দুইটা বাঁশ, বাঁশ দুইটাকে একটা মসৃণ ফ্লোরে তুমি রেখেছো, একটা টাইলসের উপর রেখেছো। এবার এখানে তুমি কিছু মধু ছিটায় দিলা, এইভাবে মধু একদম মধু দিয়ে পরিপূর্ণ, মধু বা খেজুরের গুড় যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার ভাইয়া তুমি যদি এই বাঁশটাকে ধরে এদিকে ঠেলা দাও, দেখবা কি এই বাঁশের সাথে যেই লেয়ারটা লেগে আছে তরলের, যে স্তরটা লেগে আছে, সেই স্তরটা এদিকে সবচেয়ে বেশি বেগে ধাবিত হবে। বাঁশটা যেই বেগে দিচ্ছ, বাঁশের সাথে যে স্তরটা লেগে আছে সেটা এদিকে সেই বেগে যাবে। আবার এই স্তরের সাথে কি এই স্তরটা লেগে আছে না, তো এই স্তরটা আরেকটু কম বেগে যাবে। এই স্তরের সাথে পরবর্তী স্তর লেগে আছে, সেটা আরেকটু কম বেগে যাবে, তারপর এটা আরেকটু কম বেগে যাবে, এবং লাস্টেরটা একদম কম বেগে যাবে। সেইভাবে উপর থেকে নিচের দিকে বেগের মান কি হয়, কমতে থাকে কমতে থাকে। এই বেগের যে পরিবর্তন, এই বেগের পরিবর্তনকে বলা হয় ডিভি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডিওয়াই, এই ডিস্টেন্সটা হচ্ছে ডিওয়াই। তাহলে বেগের পরিবর্তন যদি হয় ডিভি, আর এই দুইটা বাসের মধ্যবর্তী ডিস্টেন্স যদি হয় ডিওয়াই, তাহলে এই যে বেগের নতি, বেগের নতি নামক একটা ওয়ার্ড আছে, বেগের নতি, এটাকে বলা হয় ডিভি বাই ডিওয়াই। তো তোমাদেরকে আগেই বলি, এই যে অংশটুকু আমাদের শর্ট সিলেবাসে নাই, তাই ইন ডিটেলসে জানতে হবে ব্যাপারটা এমন না। বাট যেহেতু অধ্যায়টা শর্ট সিলেবাসে আছে, তো এই অধ্যায় থেকে অ্যাডমিশনের অঙ্কগুলো পারতে হবে। এই কারণে আমরা হালকা পাতলা বেসিক নিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো এখানে সান্দ্র বল কি, এই যে তরলের একটা স্তরের সাথে আরেকটা স্তরের যেই আঠালো বল, এটাকে বলা হচ্ছে সান্দ্র বল। তো সান্দ্র বল কি, নিউটন বলেছেন সান্দ্র বল হলো ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতির সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি নিউটনের ফর্মুলাটা এখানে লিখতে চাই, খেয়াল করে দেখো নিউটন কি বলছে ভাইয়া, সান্দ্র বল হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। অর্থাৎ এখানে যে সান্দ্র বলটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। আবার কি বলছে ভাইয়া, আবার বলছে এই যে সান্দ্র বলটা বেগের নতির সমানুপাতিক। অর্থাৎ দেখো এই পয়েন্টে বেগ সবচেয়ে বেশি, এই পয়েন্টে বেগ সবচেয়ে কম, এই যে বেগ ডিফারেন্স ডিভি আর এই ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই কে বলা হয় বেগের নতি। তাহলে এই যে সান্দ্র বল এটা হচ্ছে বেগের নতির সমানুপাতিক, ডিভি বাই ডিওয়াই। সো আমরা যদি এই দুইটা সমীকরণকে একত্রিত করি, আমরা পাবো এফ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এই প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য এখানে একটা কনস্ট্যান্ট দেই, সেটাকে বলা হয় ইটা, ইটা এ ডিভি বাই ডিওয়াই। সো আমাদের এই ফর্মুলাটা কিভাবে আসছে, নিউটনের ফর্মুলা থেকে আসছে, নিউটন বলছেন। সো নিউটনের বিবৃতি থেকে পেয়েছি। সো ফর্মুলাটা তোমাদের কাজ হচ্ছে একদম ঠোঁটস্থ করে ফেলা, হ্যাঁ, যে সান্দ্র বল এফ সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই, যেখানে ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। ইটা কি ভাইয়া, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা, যে সমানুপাতিক ধ্রুবকটা উঠায় দিচ্ছি। এ হচ্ছে ক্ষেত্রফল, ডিভি বাই ডিওয়াই হচ্ছে বেগের নতি, বেগের নতি, বেগের নতি, ডিভি বাই ডিওয়াইটা হচ্ছে ভাইয়া বেগের নতি। ডিভি বাই ডিওয়াইটা হচ্ছে বেগের নতি। তো আমাদের ফর্মুলা পেয়ে গেলাম সান্দ্র বলের এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। এই ফর্মুলাটা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, প্রথমেই ইটা এর একক, ইটা কি ভাইয়া, সান্দ্রতা গুণাঙ্ক। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। তো আমার ইটার একক লাগবে, সুতরাং ইটা সমান কি হবে রে ভাই, ইটা সমান হবে ডিওয়াই বাই ডিভি এ এফ, তাই না, সরি, ডিওয়াই বাই ডিভি 1/a ইন্টু 1/a ইন্টু এফ, এটাই তো ইটা, তাই না। মানে ইটাকে এক পাশে রাখলাম, ডিওয়াইটা এফ এর সাথে গুণ হয়ে যাবে, ডিভিটা ভাগ হয়ে যাবে এবং এ ভাগ হয়ে যাবে। তো আন্ডা বাচ্চারা খেয়াল করো এটার একক কি আসবে, ডিওয়াই এর একক কি, ডিওয়াই ছিল দূরত্ব যার একক মিটার, ডিভির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক। এর একক কি ভাইয়া, 1/মিটার স্কোয়ার, বলের একক হচ্ছে নিউটন।
সো এই মিটার কাটা, এই মিটার স্কোয়ার উপরে উঠালে এম ইনভার্স টু, এস ইনভার্স টু উপরে উঠালে এস, তাহলে পাচ্ছি নিউটন মিটার ইনভার্স টু ইন্টু সেকেন্ড, অথবা এটা সুন্দর করে লেখা যায় নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক, পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই আমি করাই দিলাম। তুমি মনে রাখতে পারবা না, কিন্তু তুমি ফর্মুলা তো মনে রাখতে পারবা, এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। এখান থেকে আমরা বাকিগুলোর একক বসাইলেই সান্দ্রতা গুণাঙ্কের একক পাবো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। একজন বলছে এত শিগগিরই 9টা স্লাইড কমপ্লিট? না রে ভাই, এত শিগগিরই 9টা স্লাইড কমপ্লিট না। আচ্ছা, একজন বলছে প্যাসকেল সেকেন্ডও হয়, অবশ্যই প্যাসকেল সেকেন্ডও হবে, শাহিদুর রহমান প্যাসকেল সেকেন্ডও হবে। তাইলে ভাইয়া এটার মাত্রা কি হবে খেয়াল করো, যদি বলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, তাহলে ভাইয়া মাত্রা কি হবে? মাত্রাটা হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। না, নিউটনের মাত্রা কি? নিউটনের মাত্রা এম এল টি ইনভার্স টু, সেকেন্ডের মাত্রা হচ্ছে শুধু টি, আর এম এর মাত্রা হচ্ছে এল ইনভার্স টু। তাহলে কি আসতেছে দেখো তো, এম এল আর এল ইনভার্স টু করলে এল ইনভার্স ওয়ান, টি আর টি ইনভার্স টু করলে টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে তাহলে কার মাত্রা ভাই? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা রে ভাই, পরীক্ষায় আসে রে ভাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে রে ভাই, একক এবং মাত্রাটা আসবে সান্দ্রতা গুণাঙ্কের, খুবই গুরুত্বপূর্ণ। রাশিদুল ইসলাম, এক্সামগুলো অনেক খারাপ হচ্ছে, করণীয় কি? করণীয় হচ্ছে আগের এক্সামে যাই পাও 1 পাইলে পরের এক্সামে 2 পাওয়ার চেষ্টা করো, পরের এক্সামে 3 পাওয়ার চেষ্টা করবা। এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, রাইট। এবার সংজ্ঞা, ইটা এর সংজ্ঞাটা কি ভাই? ইটা এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। তো যদি ডিভি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 1 হয় আর এ ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু ইটা। এখান থেকে আমরা এফ এর ইটার সংজ্ঞাটা দিতে পারবো। খেয়াল করো, ইটার সংজ্ঞাটা দিতে পারবো। ইটার সংজ্ঞাটা কিভাবে দিতে পারবো? যে কোনো একক তলের ক্ষেত্রফলে তরলের বেগের নতি যদি 1 হয়, তাহলে যে পরিমাণ বল তরলের স্তরে কাজ করে তাকে বলা হয় এফ, বা তাকে বলা হয় ইটা। তাহলে আমরা কি বলবো? একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তরল স্তরে বেগের নতির মান যদি হয় 1 একক, তাহলে ওই তরল স্তরে যে পরিমাণ বল কাজ করে সেই বলটাকেই বলবো আমরা ইটা, ইটা সমান এফ। তো সংজ্ঞাটা তেমন একটা মেজর না, জাস্ট আমরা বেসিকটা বোঝানোর জন্য সংজ্ঞাটা দিলাম। ওকে, সংজ্ঞাটা ফ্যাক্টর না। এবার খেয়াল করি, চলো পরবর্তী স্লাইডে কি দিছেন। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। তো মনে রাখবা সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে আঠালতা। আঠালতা মানে যে জিনিস যত বেশি, যার সান্দ্রতা গুণাঙ্ক যত বেশি, সে তত বেশি আঠালো। তো তোমরা আমাকে বলো তো, মধু, তেল আর হচ্ছে আলকাতরা, কার সান্দ্রতা গুণাঙ্ক বেশি? এই তিনটার মধ্যে সান্দ্রতা গুণাঙ্ক কার বেশি? এই পাশে তেল দেই, তাহলে জিনিসটা সুন্দর হবে। তেল, মধু আর আলকাতরা, কার সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি? সান্দ্রতা মানে হচ্ছে আঠালোতা, যার আঠালত্ব বেশি, যে বেশি আঠালো তার সান্দ্রতা গুণাঙ্ক বেশি। তো তোমাকে আমাকে বলো যে কার সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে আলকাতরার সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি, এরপর মধু, এরপর তেল। এই পরীক্ষাটা এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এই যে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তোমরা বুঝতেই পারতেছো, লিকুইড বা তরল পদার্থ, কি পদার্থ ভাইয়া? তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও, তাহলে অবশ্যই তার আঠালত্ব কমে যায়, কারণ তাপমাত্রা বাড়ালে জিনিসটা কি পাতলা হয় বেশি, তাই না? তো আমরা তরল পদার্থের ক্ষেত্রে মনে রাখবা সান্দ্রতা গুণাঙ্কের সাথে এটা সম্পর্ক লগ ইটা এ প্লাস বি বাই টি। অর্থাৎ এটা হচ্ছে তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্কের সাথে তাপমাত্রার রিলেশন, ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো যে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা গুণাঙ্ক কমবে, তাপমাত্রা কমালে সান্দ্রতা গুণাঙ্ক বাড়বে। এমসিকিউতে আসার মতো, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসিয়াস পদার্থ। হ্যাঁ, ফর গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তুমি যতই তাপমাত্রা বাড়াবা তার সান্দ্রতা গুণাঙ্ক ততই বাড়বে গ্যাসের ক্ষেত্রে, কারণ নির্দিষ্ট আয়তনের গ্যাসে যখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ অনুসমূহ কি ছোটাছুটি বেড়ে যাচ্ছে,
মনে করো এই রুমের মধ্যে তুমি তাপমাত্রা বাড়াইলে, এটা গ্যাস আছে, এদের মধ্যে এমনি সান্দ্র বল কম, সান্দ্র বল মানে একটা ঘর্ষণ বল, গ্যাসের ঘর্ষণ বল ভাবতে পারো, তরল ঘর্ষণ বল কি সান্দ্র বল, তো গ্যাস ঘর্ষণ বল গ্যাসের সান্দ্র বল। তো এই রুমে তুমি তাপমাত্রা বাড়াই দিচ্ছ, তাপমাত্রা বাড়ালে নর্মালি অণুগুলো এভাবে আছে, তো তাপমাত্রা বাড়ালে অণুগুলো কি বেশি বেশি সংঘর্ষে লিপ্ত হবে না, ঠাস ঠুস ঠাস ঠুস, তাপমাত্রা বাড়ালে অণুগুলো বেশি বেশি সংঘর্ষে লিপ্ত হবে, ফলে সান্দ্র বল কি বাড়বে। তো গ্যাসের ক্ষেত্রে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, আর তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রার ব্যস্তানুপাতিক সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, তো এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবো আমরা, বাট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফর গ্যাসেরটা আসে পরীক্ষায় আসে, আর এটা ডিরেক্ট ফর্মুলা আসবে যে সান্দ্রতার গুণাঙ্কের সাথে তরল পদার্থের সাথে তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্কের সাথে তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, তুমি বললো কি ব্যস্তানুপাতিক, আর গ্যাসীয় পদার্থের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। ওকে, সো এইগুলো জাস্ট বেসিক জিনিস। স্টকসের ফর্মুলার কে বিজ্ঞানী স্টোকস নামে একজন বিজ্ঞানী বলেছেন যে সান্দ্র বল হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, F = 6πr ইটা v। ওকে, তো বস্তুর ব্যাসার্ধের সমানুপাতিক, বস্তুর বেগের সমানুপাতিক, ব্যাপারটা বোঝো। এটা বোঝার জন্য আমরা যেটা করব, যে একটা পাত্র নিব, এই পাত্রে মনে করো মধু আছে, এই পর্যন্ত কি আছে ভাই, মধু দ্বারা পরিপূর্ণ। তো তুমি কি করলা, একটা বল এখানে ফেলে দিলে, এই ছোট বলটা এদিকে ফেলে দিলা, তো ছোট বল যতই এদিকে নামবে তার মধ্যে তো অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি, যদি ত্বরণ কাজ করে তাহলে অবশ্যই তার বেগ বৃদ্ধি পেতে থাকবে, আর সে যতই বেগে নামতে থাকবে এই তরলের স্তরের সাথে ততই বেশি বাধা পেতে থাকবে, তরল স্তরের যে বাধা ওইটাকে আমরা বলতে পারি সান্দ্র বল। তো বিজ্ঞানী স্টোক বলেছে এই সান্দ্র বল হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, এই যে বস্তুটা ফেলতেছো এর ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটা যদি আরো বড় ফেলতা তাহলে বাধা আরো বেশি পাইতো। সিম্পল ব্যাপার, যখন আমরা একটা মোটা মানুষকে মধুর মধ্যে ফেলবো তাকে চুবানো বেশি সহজ হবে না একটা চিকন মানুষকে চুবানো সহজ হবে? অবশ্যই চিকন মানুষকে, কারণ মোটা মানুষের ব্যাসার্ধ বেশি, মানুষের তো আর ব্যাসার্ধ হয় না, কথার কথা আর কি। তো এটা এদিকে বাধাও বেশি প্রাপ্ত হবে। সো ব্যাসার্ধের সমানুপাতিক এবং সান্দ্র বল হচ্ছে এর বেগের সমানুপাতিক, অর্থাৎ এর যত বেশি বেগ বাড়বে সান্দ্র বল তত বেশি হবে। এটা হচ্ছে স্টোকসের সূত্র। আমরা যদি তিনটাকে সমানুপাতিক করি, সমান সমান হলে 6π হবে এখানে কনস্ট্যান্ট, আর ইটা ভি। তো তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই চলবে, ওগুলো মনে রাখার দরকার নেই। মনে রাখবে এখানে 6π হচ্ছে কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, 6π আর ইটা ভি, এটা হচ্ছে আমাদের স্টোকসের ফর্মুলা। পরিচয় করা দিলাম স্টোকসের সাথে, 6π আর ইটা ভি। তো সবাই বলো সান্দ্র বল F = 6π আর ইটা ভি। তাহলে সান্দ্র বলের দুইটা ফর্মুলা পেলাম, F = এটা হচ্ছে স্টোকসের 6π আর ইটা ভি, আর এটা হচ্ছে নিউটনের F = ইটা a dv/dy। যখন যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে সান্দ্র বল বের করব, ঠিক আছে? এটা কে দিছে? এটা দিছে নিউটন ভাই, নিউটন। আর এটা কে বলছে? এটা বলছে স্টোকস, দুইটাই সঠিক। তো এই দুইটা ফর্মুলা সান্দ্র বলের পড়লাম আমরা। এতক্ষণ ধরে এত পেঁচাল পায়রা কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম, সান্দ্র বলের ফর্মুলা শিখলাম, F = 6π আর ইটা ভি, স্টোকসের ফর্মুলা F = ইটা a dv/dy। কঠিন কিছুই না ভাইয়া, কঠিন কিছুই না। ওকে, সো পরবর্তী প্রশ্নে চলে যাই, 13 নাম্বার, প্রান্তিক বেগ। তো প্রান্তিক বেগটা কি? একটা জিনিস বোঝায়, ধরো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি তো অনেক উঁচু থেকে পড়ে, তাই না? তো মনে করো এই যে বৃষ্টির ফোঁটাটা, একটা ফোঁটা চিন্তা করি আমি তোমাকে, এই যে বৃষ্টির ফোঁটাটা, এই ফোঁটার উপর নিচের দিকে অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার/সেকেন্ড² কাজ করে। তো ভাইয়া যখন একটা ত্বরণ কাজ করে, বিশাল পরিমাণে একটা ত্বরণ মানে কি? বেগ বাড়ায়, যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তো বৃষ্টির ফোঁটার যদি বেগ বাড়তেই থাকে, এই কলমটা তোমাকে যদি আমি 100 তলা উপর থেকে তোমার মাথায় ফেলি, তোমার মাথা কিন্তু ফেটে যাবে। বাট দেখো নর্মালি যদি ফেলো, এই যে দেখো মাথায় ফেলতেছি, এই যে হালকা ব্যথা লাগছে, ব্যথা না সুরসুরি লাগছে। বাট যদি 5 তলা উপর থেকে ফেলি আরো বেশি লাগবে, 100 তলা উপর থেকে ফেললে মাথা ফেটেই যাবে। সিম্পল ব্যাপার। তো কারণ কি? কারণ এটা যতই উঁচু থেকে ফেলবা, এর উপর তো অভিকর্ষ ত্বরণ কাজ করে। প্রতি সেকেন্ডে এর বেগ কত করে বৃদ্ধি করে? 9.8 মিটার/সেকেন্ড, যেহেতু ত্বরণ এটা কাজ করে, তো এর বেগ বাড়তে থাকবে। তাহলে বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় পড়লে আমরা ব্যথা পাই না কেন, আমরা আঘাত পাই না কেন? এটাও তো অনেক উঁচু থেকে পড়ে। এর কারণ হচ্ছে প্রান্তিক বেগ বা টার্মিনাল
ভ্যালোসিটি। ব্যাপারটা বোঝো, খুবই মজার, ফিজিক্স বুঝলে অনেক ইন্টারেস্টিং, বাট এটা বুঝে আবার তোমার ব্যাখ্যা করার দরকার নেই। আমি তোমাকে জাস্ট যতটুকু বেসিক লাগবে, যেহেতু এটা শর্ট সিলেবাসে নাই, ততটুকু বেসিকটা জানিয়ে দিচ্ছি। টার্মিনাল ভ্যালোসিটি, যেহেতু গত বছর যে অধ্যায়টা সিলেবাসে ছিল, সেই অধ্যায়ের অর্ধেক থাকলে ওই অধ্যায় পুরোটা থেকেই প্রশ্ন আসছে। যেমন মডার্ন ফিজিক্স অর্ধেক ছিল, বাট মডার্ন ফিজিক্স ভার্সিটি অ্যাডমিশনে রিটেনও আসছে পরের অর্ধেক থেকে। সো এটা খুব প্যাথেটিক, অনেকেই পারেনি, পড়লেই পারতো। সো তোমাদের যে অধ্যায়টা আছে আমরা A to Z পড়াবো ওই অধ্যায়টাই। সো তোমার যেন এই সমস্যাটা পড়তে না হয়। তো মজা দেখো, মজা মজা। তো এই যে বৃষ্টির ফোঁটাটা কেন আমাদের মাথায় পড়ে মাথা ফাটায় দেয় না? এই যে বৃষ্টির ফোঁটাটা আমরা দেখাই, যে বৃষ্টির ফোঁটা, হ্যাঁ, কেন মাথায় ফাটায় দেয় না? বৃষ্টির ফোঁটা নিচের দিকে যেই বলে পড়ে সেটাকে বলা হয় অভিকর্ষ বল mg। তো বৃষ্টি ফোঁটা তো বায়ুর মধ্যে দিয়ে পড়তেছে। তো এই যে বায়ু তো প্রবাহী, তাই না? এই বায়ু কি এদিকে যেদিকে পড়বে জিনিসটা, বৃষ্টির ফোঁটাটা যেদিকে পড়বে ঠিক তার উল্টা দিকে বায়ু কি দিবে? বাধা দিবে। বায়ু দিকে বাধা দিবে বা সান্দ্র বল দিবে। তাহলে এদিকে কি বল আছে ভাই? সান্দ্র বল। বায়ুর কি বল? সান্দ্র বল। আবার ছোটবেলায় পড়েছিলাম, প্রবাহীর মধ্যে কোনো একটা জিনিস যদি পড়তে থাকে বা ডুবতে থাকে, প্রবাহী তার উপরের দিকে একটা প্লবতা দেয়, যে বলটাকে বলি আমরা প্লবতা। ক্লাস 9-10-এ পড়ছো, মনে আছে কিনা জানি না। তুমি এই জিনিসটা আরো ক্লিয়ার হবা, একটা তরল পাত্র নিলে, সাপোজ এখানে একটা পাত্র আছে, তুমি কি করলা? একটা প্লাস্টিকের বল বা একটা লোহার বল তুমি এখান থেকে ফেলে দিবা। এই হচ্ছে লোহার বলটা। তো লোহার বলটা এদিকে কি কারণে পড়বে? mg বলের কারণে পড়বে। কিন্তু উপরের দিকে এই যে তরলের স্তরের যে ঘর্ষণ বল, এটাকে বলা হয় সান্দ্র বল। তাহলে উপরের দিকে সান্দ্র বল আছে, অবশ্যই সান্দ্র বল। আর একই সাথে উপরের দিকে প্লবতাও কাজ করবে। প্লবতা যে ধাক্কা বা ঊর্ধ্বমুখী ধাক্কা, মনে না থাকলে মন নাই, না থাকুক, বাট মনে রেখো যে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে যখন কোনো একটা জিনিস পড়ে, উপরের দিকে প্লবতাও কাজ করে, সান্দ্র বলও কাজ করে। এখন মজা হচ্ছে, ও যতই নিচে নামবে ততই এর বেগ বাড়তে থাকবে, ওর বেগ বাড়তে থাকবে। আর ওর বেগ বাড়লে স্টোকসের সূত্র মতে সান্দ্র বলও বাড়বে। সান্দ্র বল তোমরা জানো, সান্দ্র বল হচ্ছে বেগের সমানুপাতিক। তো এমন একটা সিচুয়েশন আসবে যে সান্দ্র বল ওর বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চতে চলে যাবে, সান্দ্র বল বাড়তে বাড়তে সর্বোচ্চতে চলে যাবে। তখন এই দুইটার যোগফল, সান্দ্র বল যদি বাড়তে থাকে, শুরুতে mg অনেক বড় থাকে আর এই দুইটা অনেক ছোট থাকে। তো যতই পড়তে থাকে সান্দ্র বল বাড়তে থাকে। ব্যাপারটা বোঝো, উপরের দিকে আছে কে? প্লবতা, যে ফিক্সড, যে আর বাড়বে না, ঠিক আছে, ফিক্সড। এটা কি ভাই? ফিক্সড প্লাস সান্দ্র বল। শুরুতে এই দুইটার যোগফল mg এর চেয়ে ছোট হয়, এই কারণে নিচে পড়তে থাকে। নিচে যতই পড়বে ততই এর বেগ বাড়তে থাকবে। বেগ বাড়তে থাকলে ভাইয়া সান্দ্র বলও বাড়তে থাকবে, কারণ আমরা জানি সান্দ্র বল বেগের উপর নির্ভর করে, স্টোকস বলছিল। তো সান্দ্র বল বাড়তে থাকলে এই দুইটার যোগফল এমন একটা পর্যায়ে আসবে যখন এই দুইটার যোগফল ওজনের সমান হবে। কার সমান হবে? ডব্লু বা ওজনের সমান হবে, mg সমান হবে। তো তখন বলো তো কেন? কারণ আবারও বলি, প্রথম ক্ষেত্রে এই দুইটার যোগফল ডব্লুর চেয়ে ছোট, কিন্তু যতই সে নিচে পড়বে ততই তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। বেগ বাড়লে সান্দ্র বল বাড়ে। আবারও বোঝো, কিচ্ছু না বুঝলে এটা বুঝো, বেগ যত বাড়বে সান্দ্র বল তত বাড়বে। তো ধরে নাও বেগ বাড়তে বাড়তে 100 হইল, তখন সান্দ্র বল একদম সর্বোচ্চ হয়ে গেছে। সান্দ্র বল এমন হয়েছে যে সান্দ্র বল এবং প্লবতা যোগ করলে ওজনের সমান হচ্ছে। ওজন তো ফিক্সই থাকতেছে, তাই না? এটাও ফিক্স। তাহলে সান্দ্র বল তো বাড়তে বাড়তে অবশ্যই এমন একটা পর্যায়ে আসবে যে এই দুইটার যোগফল ওজনের সমান হবে। তখন বলতো এই যে কণাটা বা এই যে বৃষ্টির ফোঁটাটা, এর উপর নিট বল কত হবে? 0। নিচের দিকে mg, উপরের দিকে এই দুইটার যোগফল যদি mg সমান হয়, এর উপর নিট বল বা লব্ধি বল কত হবে? 0। এটা হচ্ছে লব্ধি বল কত হবে? 0। আর লব্ধি বল 0 হলে সে তখন ওই যে ফাইনালি যে 100 বেগ অর্জন করেছিল না, যে এই যে সর্বশেষ যত বেগ সে অর্জন করেছিল, ওই বেগ নিয়েই সে সমবেগে পড়তে থাকবে। লব্ধি বল 0 হলে সমবেগে পড়ে। ওই যে ফাইনাল ভ্যালোসিটি যেটা অ্যাচিভ করার পর লব্ধি বল 0 হয়ে গেছে, ওই ফাইনাল ভ্যালোসিটিকে বলা হয় টার্মিনাল ভ্যালোসিটি বা প্রান্তিক বেগ। বুঝতে পারছো? কমেন্টে জানাও। ওটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। নিট ফোর্স 0 হলে, দেখো আমি তোমাকে যদি একদম ডেমনস্ট্রেশন করে আঁকায় দেখাই, দেখো ব্যাপারটা মজা, অনেক মজা। ফিজিক্স ইজ টাস্টিং হোয়েন ইট ইজ আন্ডারস্টুড।
টাস্টি না সরি টেস্টি হোয়েন ইট ইজ আন্ডারস্টুড। এই যে ফোঁটাটা এদিকে মনে করে পড়তেছে, তো যতই পড়বে ততই বেগ বাড়বে। আর এদিকে কে কে আছে ভাইয়া? সান্দ্র বল, সান্দ্র বল এবং প্লবতা। প্লবতা, প্লবতা প্রবাহীর মধ্যে পড়লেই প্লবতা, যেমন জাহাজ যখন পানিতে ভাসে উপরে ভাসায় না কে? প্লবতা। তো এদিকে যতই পড়বে বেগ বাড়বে, ভি বাড়বে, কারণ এদিকে কে কাজ করতেছে? জি কাজ করতেছে। তো ভি বাড়লে সান্দ্র বল বাড়বে। তো কোনো একটা সময় আসবে যখন ভি বাড়তে বাড়তে মনে করে এই পয়েন্টে ভি হয়ে গেল 100, ভি হয়ে গেল 200 মিটার পার সেকেন্ড। তো এই সময় সান্দ্র বল অনেক বেশি হয়ে গেছে। এখন প্লবতা প্লাস সান্দ্র বল ওজনের সমান হয়ে গেল, ডব্লিউ এর সমান। তখন এই বস্তুর উপর নিট বল কত? 0, কারণ উপরের দিকে প্লবতা সান্দ্র বল, নিচের দিকে এমজি। নিট বল 0 হলে সে 200 সমবেগেই পড়তে থাকবে, এর চেয়ে বেশি বেগ সে অর্জন করতে পারবে না। তো এটাই হচ্ছে তার টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। ওকে, সো এই বেসিকটা আমাদের বুঝতে হবে, যে এই বেসিকটা তোমাকে এক্সামে কোশ্চেন দিবে, যে কখন আমাদের এক্সামে তো এত কিছু ব্যাখ্যা দিবে না, বলবে যে টার্মিনাল ভেলোসিটি কখন অর্জন হয়? প্লবতা প্লাস সান্দ্রবল ইজ ইকুয়াল টু ওজন হলে। সবাই একটু লিখে নাও, প্লবতা প্লাস সান্দ্রবল ইজ ইকুয়াল টু ওজন যখন হবে তখন প্রান্তিক বেগ অর্জন হয় বা টার্মিনাল ভেলোসিটি অর্জন হয়। তো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ অর্জন হয় কখন? যখন প্লবতা প্লাস কি সান্দ্রবল, যখন প্লবতা প্লাস সান্দ্র বল ইজ ইকুয়াল টু কি হয়? ওজন হয়। তখন কি অ্যাচিভ হয় ভাইয়া? তখনই যেই বেগটা পাবো সেই বেগটার নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আর এই ভেলোসিটির প্রতিপাদন দরকার নাই, তোমরা প্লবতার মান বসাবা, সান্দ্র বলের মান বসাইলেই সমাধান করলেই এই ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি ভিটি, এটাকে ভিটি দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলাটা মনে রাখবা, 2r², আর হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, রো এস মানে বস্তুর ঘনত্ব অফ সলিড মাইনাস ঘনত্ব অফ লিকুইড মানে প্রবাহী, ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা টার্মিনাল ভেলোসিটির। মনে হতে পারে ভাই অনেক বড় ফর্মুলা, আসলে কিন্তু না, অনেক সহজ ফর্মুলা। খেয়াল করা বড়, টার্মিনাল ভেলোসিটি হবে 2r² রো সলিড মাইনাস রো লিকুইড ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। অর্থাৎ এখানে এই যে আর হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, বস্তু যেটা পড়বে তার ব্যাসার্ধ হচ্ছে আর, বস্তুর ঘনত্ব হচ্ছে রো এস, আর বস্তু যেই তরলের মধ্যে দিয়ে পড়তেছে সেই তরলের ঘনত্ব হচ্ছে রো এল। বস্তু যদি বায়ুর মধ্যে দিয়ে পড়ে তাহলে এর ঘনত্ব হবে রো বায়ু ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। সো ফর্মুলাটা মনে রাখো। আর এই ফর্মুলাটা এখান থেকে সমাধান করলেই আসে। ওকে পোলাপান, তো চলো পরবর্তী টাইপে চলে যাই। আমরা অঙ্ক সব একসাথে করবো, পরে বুঝে নিই আগে। পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যেই বলটা কাজ করে তাকে আমরা বলবো পৃষ্ঠটান। এখানে লিখেই দিছি। তো পৃষ্ঠটান কি? সারফেস টেনশন, ইংলিশ নাম হচ্ছে সারফেস টেনশন। তো লিখে দিছি পৃষ্ঠটান কি। এই যে দেখো, আমরা যদি মনে করি এখানে পানি আছে, এই পানিতে আমরা একটা সুই ভাসায় দিলাম, হচ্ছে সুই। এটা কি ভাই? সুই। তাহলে এই যে সুইয়ের দুই প্রান্তে পানিগুলো লেগে থাকবে, এই পানিগুলো সুইকে এদিকে টান দিবে, আর ওই সাইডের পানিগুলো ওইদিকে টান দিবে। কেন টান দিবে এত কিছু এখন জানার দরকার নেই। এই যে টান, এই টানটাকে বলে পৃষ্ঠটান, প্রতি একক দৈর্ঘ্যে যে টান। তাহলে টি হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে টান, অর্থাৎ F/L। এটা হচ্ছে পৃষ্ঠটানের ফর্মুলা। একক কি হবে? বলের একক নিউটন, এল এর একক মিটার, তাহলে নিউটন পার মিটার। ওকে, টি ইজ ইকুয়াল টু F/L। পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? F/L। জাস্ট এটুকু মনে রাখি। তো এখানে টি হচ্ছে পৃষ্ঠ টান, সবাই লিখি পৃষ্ঠ টান। টি হচ্ছে পৃষ্ঠ টান। এফ কি ভাইয়া? এফ হচ্ছে বল, টানের জন্য বল, টান জনিত বল। আর এলটা হচ্ছে মেইন। এখানে এল এর পরিচয় জানতে পারলে অঙ্কগুলো করতে পারবা। খেয়াল করো, টি এর মান দিয়ে দিবে, তোমাকে বলবে এফ বের করতে। তাহলে বলো তো পৃষ্ঠ টানজনিত বল এফ ইজ ইকুয়াল টু কি হবে? টি ইন্টু এল। তো অনেকে ভাববে এল হচ্ছে দৈর্ঘ্য, না, এল কিন্তু দৈর্ঘ্য না। সো এল এর পরিচয় জানলে এই অঙ্কগুলো শেষ। তো ফর্মুলাটা মনে রাখো, একক দৈর্ঘ্যের মানে হচ্ছে
পানির যে স্পর্শকীয় বল সেটাকে বলা হয় পৃষ্ঠটান, টি সমান F/L। এবার আমরা এল এর পরিচয়টা জানি, চলো। পৃষ্ঠটান 10 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? তরলের পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে 10 নিউটন পরিমাণ বল কাজ করলে তাকে বলা হয় 10 নিউটন পার মিটার। এটাই লিখছি। আবার বোঝো, তরলের পৃষ্ঠে পৃষ্ঠটানটা কোথায় হয়? তরলের অভ্যন্তরে না, মনে রাখবা। এই যদি হয় তরল, এই যে এখানে যদি তরল থাকে এই পর্যন্ত, তাহলে পৃষ্ঠটান কিন্তু এখানে নাই, এখানে কিন্তু কোনো পৃষ্ঠটান নাই, পৃষ্ঠটান খালি পৃষ্ঠে আছে, এই কারণে এটার নাম পৃষ্ঠটান। পৃষ্ঠে কেন থাকে, কি কারণে থাকে, এখন আপাতত আমার জানার দরকার নাই, জানলে মাথা নষ্ট হয়ে যাব, ওটা থিওরিমূলক ক্লাসে। তো এই পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। সো এবার চলো আমরা দেখি পৃষ্ঠটানের ক্ষেত্রে এই এল এর পরিচয়টা কি। খেয়াল করো, ভালো করে বুঝো। মনে করো এক বালতি পানি আছে, পানির মধ্যে একটা সুই ছেড়ে দিলাম, এটা সেই সুই। তো সুইটা পানিতে আমি আস্তে করে ছাড়লাম যেন সুইটা ভাসে। তো বললাম এই সুইয়ের মধ্যে পৃষ্ঠটানজনিত বল কত? সুইয়ের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তুমি কি বলবা? F = T × L। তো সুইয়ের দৈর্ঘ্য যেহেতু এক্স, T × X, তাই না? এটা কি অ্যান্সার? না, এটা হচ্ছে ভুল। পরীক্ষায় এগুলো সম্পূর্ণ অনেক বেশি আসে। তো খেয়াল করো, আমরা এই এল এর পরিচয়টা জানবো। সবাই এল এর পরিচয়টা একটু লিখো কষ্ট করে। এল হচ্ছে তরলের যতটুকু দৈর্ঘ্য, তরলের যতটুকু দৈর্ঘ্য কঠিনকে টাচ করে, কঠিনকে টাচ করে, TOUCH করে, এই ব্যাপারটা একটু লিখে নাও। আমি আবারও বলি, পৃষ্ঠটানজনিত বলের ফর্মুলা F = TL। এই টি দেয়া থাকবে, তাহলে এল জানলে অঙ্ক শেষ। আর এগুলো আসে অ্যাডমিশনে সবচেয়ে বেশি এখান থেকেই আসে। তাহলে এখন এলটা কি? এল হচ্ছে তরলের যতটুকু দৈর্ঘ্য কঠিনকে টাচ করে। তো ভাইয়া, একটা সুই যদি পানিতে ভাসাই, এই সুইটাকে তরলকে এই পাশে টাচ করবে না, এই পাশে কতটুকু টাচ করবে? এক্স। আবার কি ওই পাশেও টাচ করবে না, ওই পাশে কতটুকু টাচ করবে? এক্স। তাহলে এখানে এক্স মানে কত, এখানে এল মানে কত বলো? তাহলে এখানে এল এর মান হচ্ছে 2x, তার মানে এটা ভুল। বাট F = T × 2x, এটা রাইট। ঠিক আছে, যেখানে x হচ্ছে সুইয়ের দৈর্ঘ্য, এই যেখানে লিখেই রাখছি L = 2x। কারণ এই যে এই কলমটাকেও যদি পানিতে ভাসাও, খেয়াল করো তো, পানিতে যদি ভাসাও, পানি কি এই পাশে টাচ করবে? x, এটা হচ্ছে x, আবার এই পাশে টাচ করছে x। তাহলে কতটুকু দৈর্ঘ্যে টাচ করতেছে? 2x। কলমের দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, আমি F = T × 5 দিব না T × 10 দিব? কমেন্টে জানাও। T × 5 দিব নাকি T × 10 দিব? আমরা কি T × 5 দিব না T × 10 দিব? কমেন্ট সেকশন একটু জানাও বাচ্চারা। T × 5 দিব না T × 10 দিব? যেমন সুইয়ের ক্ষেত্রে F/12 হবে না, সেটাই তো বললাম, F/12ই তো লিখলাম ভাই। সুইয়ের দৈর্ঘ্য যদি x হয়, তাহলে L এর মান হবে 2x। এই তো L কেন হয়েছে সেটাই তো বোঝাচ্ছি। আচ্ছা, T × 10 দিব, সবাই বুঝতে পেরেছো? কারণ কলমের এই পাশে 5 মিটার, ওই পাশে 5 মিটার, তার মানে 10 মিটার। তো এবার তাহলে মজা দেখো, মজা হচ্ছে একটা রিং। এবার দেখো একটা রিং, খেয়াল করো, এই যে রিং, রিং চিনো তো? একদম পাতলা সুই, মানে হচ্ছে পাতলা একটা তার দিয়ে আমি একটা রিং বানাইলাম, ঠিক আছে? সেই রিংটাকে আস্তে করে পানিতে ভাসাইলাম। তো যখন তুমি পানিতে ভাসাচ্ছ, এই রিংয়ের জন্য এল এর পরিচয় কত হবে? তো আমি বললাম এই রিংয়ের উপর বল কত, তাহলে বল F = T × L। তাহলে টি তো প্রশ্নেই দেওয়া আছে, এল কত? এল দেখো যতটুকু দৈর্ঘ্য এটাকে টাচ করবে। যখন একটা রিং ভেতরে ফাঁকা আছে, তাই না? তাহলে পানি কি এদিকে টাচ করবে না ভাই? যদি ভাষা, পানি কি এদিকে টাচ করবে না? পানি কি এদিকে পানি আছে না, এদিকে পানি ঢুকবে না? তো পানি কি এখানে টাচ করতেছে, ভেতরে টাচ করতেছে। তো ভেতরে কতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে? বৃত্তাকার জিনিসের দৈর্ঘ্য মানে তার পরিধি। তাহলে ভেতরে কতটুকু পরিধি টাচ করতেছে ভাই? 2πr। আবার বলো তো, এই বাইরেও কি টাচ করবে না পানি? এই যে বাইরেও টাচ করবে না, বাইরেও কত? 2πr। তাহলে এল মানে কত? 2πr + 2πr অর্থাৎ 4πr। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পেরেছি? তো একটা রিং যদি পানিতে ভাসাই, রিং এর পরিধি হচ্ছে তার দৈর্ঘ্য, তাহলে ভেতরেও টাচ করবে পানি, বাইরেও টাচ করবে, তাহলে আলটিমেটলি হবে 2πr + 2πr অর্থাৎ 4πr। রিং দিয়ে যে কিভাবে দেখাই, একটা রিং থাকলে ভালোই হইতো। তো এই যে এখানেই দেখাতে পারি, যে এই দেখো একটা রিং যদি এখানে চিন্তা করে, যে এটা দেখো, বেশ, এই যে দেখো, এইটাকে যদি তুমি পানিতে ভাসাও, এটা তো একটা রিং। তো খেয়াল করো তো, পানি কি ভেতরের এই যে পরিধিতে টাচ করবে না? ভেতরের পরিধি মানে কতটুকু দৈর্ঘ্য? 2πr। আবার পানি কি এই বাহিরেও টাচ করবে না? 2πr। তাহলে একটা রিং যদি পানিতে ভাসাও, তাহলে সে
কতটুকু দৈর্ঘ্য টাচ করতেছে, ভেতরে 2 পাই আর বাহিরে 2 পাই আর, তাহলে এল এর পরিচয় হবে 4 পাই আর। এখন যদি একটা ডিস্ক পানিতে ভাসাই, তাহলে এখানে এল এর পরিচয়টা কি হবে? ডিস্কে তো আর মাঝখানে পানি ঢুকতে পারবে না, ডিস্কে জাস্ট এই যে পরিধি জুড়ে পানি টাচ করবে, তাহলে ডিস্কের জন্য এল হবে 2 পাই আর। বুঝতে পেরেছি আমরা? এই তিনটা ক্লিয়ার? তাহলে পরেরগুলো তোমরা অ্যান্সার দিবা। আচ্ছা, টাচ করার ব্যাপারটা আরেকটু বলেন। এই যে টাচ করার ব্যাপারটা অলরেডি বলতেছি দোজিয়াম, যে তরলে যতটুকু দৈর্ঘ্য কঠিনকে টাচ করবে। যে যখন একটা কলম ডুবাচ্ছি তরলে, কলম যখন ভাসাচ্ছি, এখানে ডুবাডুবির কিছু নেই, এখানে ভাসাইতে হবে, সব পৃষ্ঠে ভাসাইতে হবে। কলমটাকে যখন ভাসাই, কলমের এই পাশেও তরল পদার্থ টাচ করে, এই পাশে কি টাচ করে না রে ভাই? আমি এই আঙ্গুলটাকেই যদি ভাসাই, আঙ্গুলের এই পাশে টাচ করে, এই পাশে কি টাচ করে না? করে। তাহলে এই পাশে মানে এক্স দৈর্ঘ্য, এই পাশে এক্স দৈর্ঘ্য মানে 2x। তাহলে আঙ্গুল, সুই, কলম এগুলো ভাসাইলে 2x, এল এর পরিচয় হবে 2x। এবার রিং ভাসাইলে জাস্ট পরিধি টাচ করতেছে ভেতরে আবার বাইরে, 2 পাই আর 2 পাই আর 4 পাই আর। ডিস্ক যদি ভাসাই, খালি বাইরেই টাচ করবে, ভেতরে তো আর পানি ঢুকতে পারবে না, যেহেতু এটা ডিস্ক, তাহলে জাস্ট 2 পাই আর। বুঝতে পেরেছি? মানে এল পরিচয় জানতে পারলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এবার খেয়াল করে দেখুন তো দেখি, ডিস্কের নিচে তো পানি টাচ করবে। এই যে জুয়েল হোসেন মাফি বলেছে, যাক ভালো একটা প্রশ্ন করেছ। আমি আগেই বলছি পৃষ্ঠটান কোথায়? পৃষ্ঠটান হচ্ছে তরলের পৃষ্ঠে। সবাই লিখো, তরলের পৃষ্ঠে। তরলের পৃষ্ঠে হচ্ছে পৃষ্ঠটান। কোথায় টান? পৃষ্ঠে। তো তরলের পৃষ্ঠে যেই দৈর্ঘ্যটা টাচ করবে সেটা, তরলের নিচে কে কতটুকু টাচ করছে সেটা ম্যাটার না। এই যে এবার এটা বুঝে, এই যে এবার দেখো, যেমন ধরো এই যে একটা সিলিন্ডার, সিলিন্ডারটা কেমন ভাইয়া? নিরেট। কেমন ভাইয়া? নিরেট। এই সিলিন্ডারটাকে ধরে আমি যদি 1 বালতি পানির মধ্যে চুবাইয়া দিই, তাহলে মনে করো পানি যে এই পর্যন্ত পানিতে আমি চুবাইলাম, হ্যাঁ, একটা পাত্র, এই পাত্রে এখানে পানি আছে, পানিতে চুবাইলাম, তাহলে এটার জন্য এল কত হবে? খেয়াল করো, ভেতরে কতটুকু ঢুকছে সেটা ম্যাটার না, কারণ পৃষ্ঠটান কোথায়? তরলের পৃষ্ঠে। তাহলে পৃষ্ঠে কত টাচ করছে দেখো তো, সিলিন্ডার পৃষ্ঠে কি এই যে এতটুকু পরিধি টাচ করছে, জাস্ট এল ইজ ইকুয়াল টু হবে 2 পাই আর। তাহলে এটা নিরেট সিলিন্ডারের জন্য এল এর পরিচয় কত হবে ভাই? 2 পাই আর। এই যে কলমটাকে সিম্পলি চিন্তা করো, এই যে কলমটা, এই কলমটাকে যদি আমি পানিতে অর্ধেক ডুবায় ফেলি, অর্ধেক ডুবানো, তো এটা তো পানির তলে, পানির নিচে, আমার লাগবে পানির পৃষ্ঠে। পৃষ্ঠে তো পৃষ্ঠটা খালি এই যে পরিধি জুড়ে টাচ করবে না? দেখো তো পৃষ্ঠ, পানির পৃষ্ঠটা কি খালি এই যে গোল পরিধি জুড়ে টাচ করবে? আর কোথাও টাচ করতেছে? পানির পৃষ্ঠ কি আর কোথাও টাচ করতেছে? আঙুলটা যদি ডুবাই দেয়, আঙুলের এই অর্ধেক পানির তলে, ওটা দরকার নাই। পৃষ্ঠ কি খালি আঙুলের পরিধিটা টাচ করতেছে না? পরিধি মানে কত? 2 পাই আর। তো যেহেতু নিরেট, তাহলে 2 পাই আর, এল এর পরিচয় হবে 2 পাই আর। দেখো এবার সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার যদি ডুবায় দিই, এই যে সিলিন্ডার বড় করে রাখি, এই হচ্ছে মনে করো ফাঁপা সিলিন্ডার, পানিতে ডুবাই দিলাম। তো পানিতে ডুবাইলে ফাঁপা সিলিন্ডারের ভিতর দিয়ে পানি ঢুকবে, পানি ঢুকলে এই যে পানি গিয়ে এদিকে টাচ করবে, এই যে এই পরিধি জুড়ে টাচ করবে, তাহলে ভেতরের পরিধিতে 2 পাই আর পানি টাচ করবে। আবার বাহিরেও কি ভাইয়া 2 পাই আর টাচ করবে না? ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর জন্য এই যে এইটা চিন্তা করতে হবে। এই যে দেখো, এটা দেখো, এটা হচ্ছে একটা ফাঁকা সিলিন্ডার, তাই না? এটাকে যদি তুমি পানিতে ডুবাও, খেয়াল করো তো, পানি মনে করো এই পর্যন্ত উঠলো, ভেতরে কি আছে সেটা দেখার দরকার নাই। পানিটাকে এই যে এই পরিধি জুড়ে টাচ করবে, বাইরের পরিধি, বাইরের পরিধি কত? 2 পাই আর। আবার পানি কি ভেতরে ঢুকতেছে না? ভেতরেও কেমন টাচ করতেছে? 2 পাই আর। তাহলে বাইরে 2 পাই আর টাচ করতেছে, ভেতরেও 2 পাই আর টাচ করতেছে, তাহলে ফাঁপা সিলিন্ডারে আলটিমেটলি এল এর মান হচ্ছে 4 পাই আর। পানি যতটুকু দৈর্ঘ্য টাচ করবে পৃষ্ঠে, পৃষ্ঠে, পৃষ্ঠের পানি যতটুকু দৈর্ঘ্য টাচ করবে সেটাই হবে আমাদের এল এর পরিচয়। তো কিছু ম্যাথ করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবা।
এতটুকু ক্লিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? হোয়াট ইজ মাই আন্ডা বাচ্চা? সিলিন্ডারের ভিতরে ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ তো সমান না। হ্যাঁ, সিলিন্ডারটা হচ্ছে পাতলা সিলিন্ডার, তাই পাতলা সিলিন্ডার ভিতরে ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ সমান। যদি মোটা সিলিন্ডার হইতো তাহলে অন্যরকম হইতো আবার। ঠিক আছে, পাতলা সিলিন্ডার তো মোটা সিলিন্ডার হইলে তাহলে বলো তো একটা ডাস্টার চুবাইলে কি হইতো? সাপোজ এই যে এই জিনিসটাকে চুবাইতাম, সাপোজ এই রিমোটটাকে যদি আমি ভাসাইতাম, খেয়াল করো এই যে রিমোটটাকে যদি আমি এখানে আঁকি, এটা হচ্ছে 4 একটা রিমোট, তাই না? এইটাকে আমরা ভাসাচ্ছি রিমোট বা ডাস্টার। এটার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। ধরো এটার দৈর্ঘ্য কত? এ, প্রস্থ এতটুকু, এটা হচ্ছে বি। উচ্চতা দরকার নেই, কারণ উচ্চতা নিয়ে কোনো কাজ নাই। তো এটা যখন পানিতে ভাসাচ্ছ ভাইয়া, খেয়াল করো পানি কি এই দৈর্ঘ্যটা টাচ করতেছে? এ। পানি কতটুকু টাচ করে দেখো, এ বি, এ বি। দেখো আবার দেখো পানি কতটুকু দৈর্ঘ্য টাচ করে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে পানি কিন্তু টোটাল টাচ করতেছে এল ইজ ইকুয়াল টু 2a প্লাস 2b। বুঝছো তো? এবার বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। ওকে, 2ab না, এবি গুণ কেন দিচ্ছ তোমরা? আমরা যতটুকু দৈর্ঘ্য টাচ করে সেটা যোগ করব, কেন গুণ করব? গুণ করলে তো এটা ক্ষেত্রফল হয়ে গেল। এবি টু, যারা বলতেছে 2ab, ভাই এবি কি গুণ হচ্ছে এ প্লাস বি প্লাস এ, মানে এটা যদি 2 মিটার হয়, এটা যদি 1 মিটার হয়, 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6। তোমরা যদি গুণ করে দাও তাহলে কি হবে? হবে না তো। গুণ করলে তো ক্ষেত্রফল পাবা, ক্ষেত্রফল তো না, পরিসীমাটা। ওকে, সো অঙ্ক করলে বুঝতে পারবো। চলো অঙ্ক করি। একটি সুই, দেখো অঙ্ক কেমন আসে, এই অঙ্কটা বহুবার আসছে পরীক্ষায়। দেখো অঙ্ক করলে বুঝবা। এখন একটি সুই 5 মিটার দৈর্ঘ্যের, কত দৈর্ঘ্যের? 5 মিটার দৈর্ঘ্যের। তাহলে এল, সুইয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। আচ্ছা, সুইয়ের দৈর্ঘ্য এল না, এক্স ধরি, এক্স হচ্ছে 5 মিটার। পানিতে ভাসছে, তার উপর 100 নিউটন বল কাজ করে। তাহলে বল হচ্ছে কত? 100 নিউটন। তাহলে তরলের পৃষ্ঠটান কত? টি কত? তো আমরা জানি, সুতরাং আমরা জানি টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। তো এফ কত? 100। এখন এল কত? 5। অনেকে 5 বসায় যখন 20 করবে, 20 নিউটন পার মিটার। এটা কিন্তু কাটা। কেন কাটা? কারণ এখানে এল এর পরিচয় তোমরা উল্টা দিছো। এটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে পরীক্ষায়। তো এখানে সঠিকটা কি হবে? সঠিকটা আমি সবুজ কালি দিয়ে লিখি। এটা কিন্তু ভুল, আমি আগে ভুলটা করে দিলাম। তো সঠিকটা হবে টি ইজ ইকুয়াল টু এফ বাই এল এর জায়গায় হবে 2x, এফ বাই এল। তাহলে এফ হচ্ছে 100, এটা হবে 2x। কেন? কারণ একটা সুই যখন ভাসতেছে, সুই যখন একটা পানিতে ভাসতেছে, সুইয়ের এই প্রান্তও আছে, এই প্রান্ততেও টাচ করে। তাহলে এটা যদি x হয়, তাহলে এটা যদি x হয়, তাহলে l হবে ভাই 2x। এখানে মানগুলো বসিয়ে দাও। 100, 2x হচ্ছে 10, 5 দুগুণে 10, 0 0 কাটা, তাহলে অ্যান্সার হবে 10 নিউটন পার মিটার, অ্যান্ড দিস ইজ রাইট। তো প্রশ্ন এরকম আসবে ভার্সিটি অ্যাডমিশনে। পারবো না আমরা? কি ভাইয়া পারবো না? ওয়াও, আমার আন্ডা বাচ্চারা সবাই বেস্ট। আসলে ইজি, অনেক ইজি। প্রবাহী অংশটুকু ইজি অনেক। পানির উপরিতলে রাখা 3 সেন্টিমিটার সুইকে, কতটুকু সুই? 3 সেন্টিমিটার, টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? তো ভাইয়া একটা সুই পানিতে আছে, এটাকে টেনে তুলতে হবে। তাহলে পৃষ্ঠটানজনিত, মানে পানি তাকে টানতেছে পৃষ্ঠটানজনিত বলে। তাহলে এটা তুলতে হলে অবশ্যই তার সমান পরিমাণ বলে টানতে হবে। তাহলে কত বল দরকার হবে ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু টিএল, পৃষ্ঠটানজনিত বল। মানে এই বলে পানি তাকে টানে। তো আমার যদি তাকে উঠাইতে হয়, অবশ্যই সমপরিমাণ বল দিতে হবে। সো পৃষ্ঠটানজনিত বল দিতে হবে। পৃষ্ঠটানজনিত বলের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। বের করতে হবে এফ হবে টিএল, টি হচ্ছে পৃষ্ঠটান, এল হচ্ছে দৈর্ঘ্য। তো টি কত ভাইয়া? টি হচ্ছে বলেই দিছে 72 ইন্টু 10 ইনভার্স 3। আর দৈর্ঘ্যটা কত ভাইয়া? যেহেতু সুই, আমরা জানি সুইয়ের জন্য দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে 3 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারকে মিটারে 3/100। তো ক্যালকুলেশনগুলো অবশ্যই 3 ইন্টু 72 কত হয়? 3 7 21, 3 দুগুণে 6, 216। 216 ইন্টু 2 মানে হচ্ছে 432। 432 এখানে, 432 এখানে, 10 ইনভার্স 3 আর 100 কাটাকাটি গেলে থাকবে 10 ইনভার্স 1। তার মানে 432/10 অর্থাৎ 4.32 নিউটন। অনেক সহজ অঙ্ক না ভাইয়া? অনেক সহজ অঙ্ক। সেই ধরনের অঙ্কগুলো আসবে। 432 ইন্টু 10 ইনভার্স 3 অর্থাৎ
432 ইন্টু 10⁻³ হ্যাঁ 100 সেন্টিমিটার নিতে পারে 10⁻² 1 হবে। সবাই 10⁻³ বলতেছে কেন? 72 দুগুণে 100, 72 দুগুণে 144, 3 7 21, 210, 3 দুগুণে 6, 216 ইন্টু 2 432, 10⁻³ এটা হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার উপরে উঠালে, ও সরি আমি ভুলে কাটাকাটি করে ফেলছি, এটা তো 10 স্কোয়ার ভাই। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তাহলে এটা 10 স্কোয়ার যদি উপরে উঠাও তাহলে এখানে আলটিমেটলি হবে 100 ইন্টু 1000 এরকম হবে, তাই না? তো দেখো এটা মানে এই যে 1000 10⁻³ থেকে নিচে আমি আনছি, তাহলে কত হবে 432/100 মানে 4.32 বাই 1000, তাহলে কত আসতেছে ভাইয়া? মানে 100 দ্বারা ভাগ করলে 4.32 আর 1000 দ্বারা ভাগ করলে 0.00432 নিউটন। এটা হবে আনসার। আগেরটা ভুল হয়েছে, হ্যাঁ আগের ক্যালকুলেশনটা ভুল করেছি, কারণ 10 স্কোয়ার নিচে আছে, উপরে উঠলে 10⁻², তার মানে 10⁻5, 432 ইন্টু 10⁻5 মানে ওইটা, ঠিক আছে? হ্যাঁ ভুল হয়েছে। হ্যাঁ আলফি একটু ক্যালকুলেশনে ভুল হবেই, একটু ছাড় দিতে হবে ভাইয়াকে। তো আশা করি বুঝতে পেরেছ। পরেরটা, 6 পা বিশিষ্ট একটি পোকা, এই যে আমি যদি একটা পোকা, আমার তো 4 পা, তাই না? সরি 4 পা না, 4 হাত পা। তো আমার এই পোকার জায়গায় একটা তেলা পোকা চিন্তা করতে পারো, হ্যাক্সাপোডা, 6 পা বিশিষ্ট। কয় পা বিশিষ্ট? 6 পা বিশিষ্ট, পানির উপর দিয়ে হাঁটতেছে। তো আমরা অনেক সময় দেখছি যে মানে দোকানে চা খেতে গেলেও দেখবা হঠাৎ করে চা খেতে গেলে চায়ের মধ্যে মাছি বা পোকা, তো আবার দোকানদার স্বামী দৌড়ে খা পোকা সহ খা। তো পোকা কিন্তু পানিতে ভাসে, এমনি ভাসতেছে, চায়ের মধ্যে ভাসতেছে, পানির মধ্যে ভাসতেছে। তো কেন পোকা ভাসে তোমাদের কি মাথায় আছে এটা? কারণ পোকার উপর পৃষ্ঠচালনজনিত বল কাজ করে। তো সেই বলটাই পোকার ওজনকে প্রশমিত করে দেয়। যে পোকাটা কেন ভাসতেছে পানির মধ্যে, কেন ডুবে যাচ্ছে না? কারণ পোকার উপরের দিকে পৃষ্ঠটানজনিত বল কাজ করে, আর নিচের দিকে ওজন একে অপরকে প্রশমিত করে দিলে পোকাটা ভাসতে পারে। এই যে এভাবে চায়ের মধ্যে ভাসে, না তো পোকা ডুবেই যেত, তাই না? তো এই পোকাটা কি হয়েছে? পানির উপর ভাসতেছে। এর প্রতিটি পায়ের পাতার ব্যাসার্ধ 2 মিলিমিটার। এই যে মনে করো 1টা পা, 2টা পা, 3টা পা, 4টা পা, 5টা পা, 6টা পা। এই 6টা পায়ের অবশ্যই পা যেহেতু খুবই ক্ষুদ্র, পাটাকে আমরা গোল গোল ধরতে পারি। প্রত্যেকটা পাকে আমরা মনে করি একটা পা, এটা তলাটা কি অবশ্যই গোল ধরতে পারবো আমরা। তো প্রত্যেকটা পায়ের পাতার ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে পোকার ওজন কত? তো আমরা বুঝতেই পারতেছি যেহেতু সে পানিতে ভাসে, লিখবা যেহেতু সে পানিতে ভাসে, সেহেতু পানিতে যেহেতু ভাসে, তার মানে এর ওজন হবে পৃষ্ঠটানজনিত বলের সমান। পৃষ্ঠটানজনিত বলের সমান। তো আমাদের পৃষ্ঠটানজনিত বল বের করলেই কাজ শেষ। তো পৃষ্ঠটানজনিত বল F সমান আমরা জানি TL। তো টি কত ভাই বলে দিছে 72 ইন্টু 10⁻³ হচ্ছে টি। আর এল কত খেয়াল করো, পোকার পা কয়টা? 6টা। প্রত্যেকটা পাকে আমরা একটা ডিস্ক হিসেবে চিন্তা করতে পারি। পোকার পা যদি আমি অনুবীক্ষণ যন্ত্র দ্বারা জুম করি ভাইয়া, দেখবা কি এত বড়। অনুবীক্ষণ যন্ত্র দ্বারা ভাগ করলে দেখবা পোকার এক একটা পা এরকম, 1টা পা, 2টা পা, 3টা পা। তো পোকার পায়ের মাঝখানে তো ফুটা নাই, সো এক একটা ডিস্ক হিসেবে চিন্তা করতে পারো। তো এক একটা পাকে পানি টাচ করতেছে এইভাবে, কতটুকু টাচ করতেছে? 2 পাই আর, কারণ মাঝখানে তো আর টাচ করতে পারতেছে না। এক একটা পায়ের চারপাশে টাচ করতেছে পানি কত? 2 পাই আর। তাহলে 6টা পা টোটাল কতটুকু দৈর্ঘ্য টাচ করবে বলো? পোকার ক্ষেত্রে এল কত হবে? পোকার একটা পায়ের জন্য কতটুকু টাচ করতেছে? 2 পাই আর। তাহলে 6টা পায়ের জন্য টাচ করবে 6 ইন্টু 2 পাই আর, বা 2 পাই আর 6টা যোগ দিবা, 6টা যোগ করলে আলটিমেটলি 6 ইন্টু 2 পাই আরই বলা যায়। এটা হচ্ছে এল, এটা হচ্ছে পোকার জন্য এল। বুঝতে পারছো তো? যদি পোকার 4টা পা থাকতো তাহলে 4 ইন্টু 2 পাই আর হইতো, কারণ পোকার এক একটা পাকে আমরা ডিস্ক হিসেবে চিন্তা করতে পারি। ডিস্কের চারপাশে পানি টাচ করলে 2 পাই আর, তাহলে 6টা যেহেতু পা, 6টা পায়ের জন্য 6 পাই আর। তো এটা দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক এত নিউটন হচ্ছে পোকার ওজন। পোকার ওজন হচ্ছে এত নিউটন। বুঝছি তো? এগুলো আসে ভার্সিটি অ্যাডমিশনে, মাঝে মাঝে মশা খেয়ে ফেলা আমি। বুঝছি, পোকার পা। আরে সবাই মনোযোগ দাও, উল্টাপাল্টা কথা বললে সাসপেন্ড।
হ্যাঁ, পোকার পা যেহেতু খুবই ছোট ছোট, যে কোনো ছোট জিনিসকেই এর একটা ফোঁটা যদি হয়, এই ফোঁটা কি অবশ্যই ডিস্কের মতো গোলাকার। তো যে কোনো ক্ষুদ্র জিনিসই কি ভাই গোলাকার বিন্দুই ধারণ করে, গোলাকার বিন্দুই বলা যায়। যে কোনো বিন্দু কি ভাইয়া, যে কোনো বিন্দুকে আমরা জুম করলে এটাকে ডিস্কই দেখা যাবে। সো পোকার পা যেহেতু ডিস্ক, তুমি তাহলে একটা কাজ করবা, একজন বলছে ভাই পোকার পাকে ডিস্ক হিসেবে ভাবতে হবে, তুমি তেলাপোকা ধরবা, তেলাপোকার পাকে ধরে দেখবা তেলাপোকার পায়ের পাতাটা চার কোনাইছে কিনা, ভুলেও না, তেলাপোকার পায়ের পাতা কিন্তু ওই গলি বিন্দুর মতো। ওকে, পৃষ্ঠটান শেষ, এবার পৃষ্ঠ শক্তি। আমি পরে দেখো এখানে সংজ্ঞা টঙ্গা পাওয়ার দরকার নাই, তোমাকে আমি পরে সামারাইজ করে দিব যে ভাইয়া ভাইয়া এত কিছু পড়বো কিভাবে, আমি সামারাইজ করে দিব। রেডি? পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি কি? এই মনে করো তরল তল, এটা হচ্ছে একটা বুদবুদ ভাবতে পারো, এটা কি একটা বুদবুদ। বুদবুদ সহজভাবে বলি, এর ক্ষেত্রফল বাড়াবো। আমরা যদি এই বুদবুদকে কেটে ছোট ছোট করি তাহলে এর ক্ষেত্রফল বাড়বে, আর ক্ষেত্রফল বাড়লে মনে করো এটাকে আমরা কেটে, বা ওই যে সেলুনে গেলে আমাদের মাথায় পানি স্প্রে করে না, ঠান্ডা কেন লাগে? এর কারণ হচ্ছে যখন একটা বড় ফোঁটা, বড় পানির ফোঁটাকে আমরা ছোট 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 অসংখ্য ফোঁটায় পরিণত করব, তখন ক্ষেত্রফল বাড়ে। কি বাড়ে? ক্ষেত্রফল বাড়ে। এবার এটা ঢাবিতে আসছে, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ব্যাপারটা বোঝো কেমনে বৃদ্ধি পায়। এই মনে করো এটা একটা সিলিন্ডার, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে এখন এই যে এতটুকু, মানে এর ক্ষেত্রফল কয়টা দেখতে পাচ্ছ? এক পাশে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছ, তাই না? আর এই চার পাশে, তাই না? তো এবার যদি এই সিলিন্ডারকে মাঝখান থেকে কেটে দাও, দেখো তো ক্ষেত্রফল কি বেড়ে যাবে না? কেটে দিলে দুইটা খণ্ড হয়ে গেল। তাহলে দেখো তো এই যে নতুন করে এই ক্ষেত্রফলগুলো বাইরে হলো না, এই ক্ষেত্রফলগুলো কি আগে একটার মধ্যে ছিল না? এটাকে যদি আবার কেটে দাও, দেখবা কি এরকম হচ্ছে না? জিনিসটা ছোট হচ্ছে কিন্তু ক্ষেত্রফল তো বাড়তেছে। দেখো দুই পাশ দিয়ে যেখানে তুমি কেটে দিচ্ছ ঠিক সেই বরাবর নতুন ক্ষেত্রফল প্রডিউস হচ্ছে। তার মানে আলটিমেটলি কোনো জিনিসকে কেটে কেটে ছোট যদি করো তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়। পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট কথা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই কথাটা কি বুঝছো কিনা সেটা বলো। এটা ঢাবিতে আসছে। এবার আয়তন একই থাকে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা এবার ঢাবিতে আসছিল। তো বাড়বে। কোনো জিনিসকে কেটে ছোট ছোট করলে তার ক্ষেত্রফল বাড়ে। এই ক্ষেত্রফল বাড়ার জন্য, ক্ষেত্রফল যে বাড়ে, যে ছোট ছোট করলে যে ক্ষেত্রফল বাড়ে, এই ক্ষেত্রফল বাড়ার জন্য যে শক্তিটা তাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। এই পৃষ্ঠ শক্তির ফর্মুলা আমরা মনে রাখবো, একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি ই হচ্ছে কাজ ডিভাইডেড বাই ক্ষেত্রফলের পরিবর্তন, ই বাই ডেল এ। একক কি হবে ভাইয়া? জুল, কাজের একক জুল, আর ডেল এর একক মিটার স্কোয়ার, তাহলে জুল পার মিটার স্কোয়ার। মানে প্রতি তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় পৃষ্ঠ শক্তি। সংজ্ঞা আসবে না পরীক্ষায়, সো ফর্মুলা মনে রাখবা ডব্লু বাই ডেল এ। আবার সংজ্ঞা মনে রাখলেও ফর্মুলা মনে রাখা যায় যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৃত কাজ, তাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। তো মনে রাখবা পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান দুইটা সেম জিনিস, মানে পৃষ্ঠ শক্তি যা কথা পৃষ্ঠ টান একই কথা। অর্থাৎ ডব্লু বাই ডেল এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো টি বাই এল। পৃষ্ঠ টান সরি টি বাই এল না, এফ বাই এল, এফ বাই এল। সেই ফর্মুলাটা মনে রাখবে। পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তির মান কিন্তু সমানই হয়। হ্যাঁ, এবার চলো দেখি কি আছে আমাদের কপালে। চমৎকার একটা অঙ্ক, 2 মিলিমিটার। এই অঙ্কটা কিন্তু ভার্সিটিতে আসার মতো না, রিটেন আসার মতো। তো রিটেন আসার জন্য অঙ্কটা আমরা ভালো মতো বুঝি এবং করি। খেয়াল করো, 2 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদকে ভেঙে 10 লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা তৈরি করলে কি পরিমাণ কাজ হয়? তো আমরা জানি কাজ কোত্থেকে পাই, আমরা জানি ই ইজ ইকুয়াল টু ডব্লু বাই ডেল এ। ভালো করে বুঝো, আমাদের লাগবে কি ডব্লু, কাজ। তাহলে ডব্লু হবে ই ইন্টু ডেল এ। ডেল এ হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। ই মানে কি? আমরা আগেই বলছি পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মান সমান। ই মানেই টি, তাহলে ই মানে টি, তাহলে টি ইন্টু ডেল এ। তো ডেল এটা কত? এদিকে খেয়াল করো, ডেল এটা জানার জন্য এদিকে দেখো, একটা বড় ফোঁটাকে আমরা ভেঙে ছোট 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 ফোঁটায় পরিণত করছি। একটা 2 মিলিমিটার ব্যাস, এটা ব্যাস ছিল 2 মিলিমিটার মানে বড় আর, আর এই প্রত্যেকটা ছোট ছোট ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে ছোট আর, ওটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর, এটা ছোট আর। তো ভাইয়া এইটার ক্ষেত্রফল কত ছিল? এটার ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। আর এই সবগুলোর ক্ষেত্রফল কত হবে? এর একটার ক্ষেত্রফল হবে 4 পাই স্মল আর স্কোয়ার। যেহেতু এন সংখ্যক তাহলে এন ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। এবার বলো
কোন ক্ষেত্রফলটা বড়? এটা সিঙ্গেল ক্ষেত্রফল বড় না এই সবগুলোর মিলিত ক্ষেত্রফল বড়? কোনটা বড়? আমরা আগেই বলেছি কোনো জিনিসকে কেটে ছোট 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 করলে ক্ষেত্রফল বাড়ে, তাহলে অবশ্যই এদের সমষ্টির ক্ষেত্রফলটা এটার চেয়ে বেশি। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন টি ইন্টু কী হবে ভাইয়া, এন ইন্টু 4 পাই কমন নাও, 4 পাই কমন নাও, এখানে পড়ে থাকবে এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তুমি চাইলে এই ফর্মুলা ডিরেক্ট মনে রাখতে পারো, ডিরেক্ট মুখস্থ করতে পারো। সো আমার মনে হয় এই ফর্মুলা ডিরেক্ট মুখস্থ করাটাই বেটার, ঠিক আছে? যদি এই ফর্মুলা এখন লিখো, সুতরাং এবার স্টার দিয়ে লিখো, যদি বুদবুদ হয় কি লিখবা? যদি কি হয়, যদি ফেনা ফেনা বা বুদবুদ হয়, কি হয়? ফেনা বা বুদবুদ হয়। যদি ফেনা বা বুদবুদ হয় তাহলে ডব্লু হবে 2t 4 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যখন তুমি একটা পানির ফোঁটা নিয়ে কাজ করতেছো, পানির ফোঁটা, এই যে পানির ফোঁটা ভিতরে কি ফাঁকা থাকে না নিরেট থাকে? অবশ্যই পানির ফোঁটা ভিতরে নিরেট থাকে, তাহলে এটা পৃষ্ঠ একটাই, এই কারণে কোনো গুণ হচ্ছে না। পানির ফোঁটার বেলায় ফর্মুলা এটাই। বাট যেগুলো ভেতরে ফাঁপা, যেগুলো ভেতরে কি ভাইয়া ফাঁপা, যেমন বুদবুদ, যেমন তারপর সাবানের ফেনা, ভেতরে ফাঁকা আছে, তার মানে ভিতরে একটা পৃষ্ঠ আছে, বাহিরে একটা পৃষ্ঠ আছে, এই কারণে এটাকে 2 দ্বারা গুণ করতে হয়। পৃষ্ঠ তখন 2 দ্বারায় 2 দিকে বাড়ে, এই কারণে 2t। আর পানির ফোঁটা যেগুলো ভেতরে নিরেট সেগুলো খালি টি, লিখো নিরেট, নিরেট হলে খালি টি, আর ফেনা বা বুদবুদ হলে 2t, যেহেতু পৃষ্ঠ 2টা। সো এতটুকু মনে রাখলে হবে। আমি আবারও ক্লিয়ার করছি, এতটুকু মনে রাখলে তুমি অঙ্কটা করতে পারবা। সো আমি আবারও বলি, আমরা লিখবো, আমরা কি লিখবো? আমরা লিখবো পৃষ্ঠ মানে হচ্ছে পৃষ্ঠ বাড়াতে কাজ কত, ডব্লু সমান টি ইন্টু ডেলে, ঠিক আছে? তাহলে টি তো টি এর মধ্যেই থাকলো, আর ডেলে মানে হচ্ছে 4 পাই কমন নিব এন স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। ব্যাপারটা বোঝো, এই যে এটার ক্ষেত্রফল ছিল 4 বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এর প্রত্যেকটার ক্ষেত্রফল 4 বাই স্মল আর স্কোয়ার, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে এন ইন্টু 4 বাই স্মল আর স্কোয়ার। আর এই মোট ক্ষেত্রফলটা অবশ্যই এর চেয়ে বড়, এটা আমরা আগেই দেখেছি। কেটে কেটে পিস করলে তাদের মোট ক্ষেত্রফল হবে আগেরটার চেয়ে বেশি। তাহলে মোট ক্ষেত্রফল থেকে আগেরটা বিয়োগ দিলে এই ফর্মুলাটা চলে আসে। জাস্ট এই ফর্মুলাকে 2 দ্বারা কখন গুণ করব? যখন ফেনা, এখানে লিখে দিছি, যদি ফেনা বা বুদবুদ হয় 2 দ্বারা গুণ। আর যদি নিরেট থাকে, যেমন পানির ফোঁটা, পানির ফোঁটা, পানির ফোঁটা, পানির ফোঁটা হলে শুধু টি ইন্টু 4 পাই এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। একজন বলছে এই অধ্যায়ের সব সূত্রগুলো একসাথে লিখে দিলে ভালো হতো। অবশ্যই সামারাইজেশন আমি করে দিব, কারণ এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, কেউ পড়ো নাই। অবশ্যই সামারাইজেশন করে দেবো এবং সব মজা লাগবে তোমাদের সামারাইজেশন করার পর, ঠিক আছে? এবার খেয়াল করো, আমরা অঙ্কটা আবার করি, দেখো মজা দেখো। এবার দেখো অঙ্কটা করি, অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো সবাই। এই অঙ্ক কিন্তু ভার্সিটিতে আসবে না, কিন্তু যেখানে ক্যালকুলেটর আছে সেখানে আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে? এটা ক্যালকুলেটর ছাড়া আমি করতে পারবো না, তোমরা চাইলে করতে পারো। খেয়াল করো, রেডি? তো কৃতকাজ কত? কৃতকাজ ডব্লু সমান সমান টি ইন্টু ডেলে। ফার্স্ট অফ অল আমি এটা লিখবো, লেখার পর আমি দেখবো এটা কি পানির ফোঁটা না সাবানের ফেনা নাকি বুদবুদ। এটা যেহেতু বুদবুদ, তার মানে এর পৃষ্ঠ কয়টা? 2টা, ভেতরেও ফাঁকা বাহিরেও ফাঁকা, তার মানে 2 দ্বারা গুণ দিতে হবে, শেষ। এরপর দেখো 2t, ডেল এ কত? ডেল এ হচ্ছে 4 পাই কমন নিব এন স্মল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, শেষ। এটা হচ্ছে রিয়েল ফর্মুলা। এটা যেহেতু বুদবুদ, পানি হইলে 2 দ্বারা গুণ দিতাম না, তাহলে 2 টি এর মানটা বসাই দেবে এখান থেকে। এবার দেখো 4 পাই, তোমরা কিন্তু এন জানো, এন হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ মানে 10 টু দি পাওয়ার 6। তুমি কি স্মল আর জানো? জানো না, তাহলে স্মল আর এর জায়গাটা ফাঁকা, মাইনাস ক্যাপিটাল আর কত? 2 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে ক্যাপিটাল আর এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার কাকে লাগবে এখন? আমার লাগবে স্মল আর কে। তো ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সম্পর্ক কি জানো? এই যে শর্টকাট লিখো, শর্টকাট, শর্টকাটটা হচ্ছে এটাই যে আর কিউব সমান সমান এন আর কিউব। এটা হচ্ছে স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হবে ঘন অফ এন ইন্টু স্মল আর। এটা হচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর এর সম্পর্ক। তো এটা তুমি শর্টকাট মনে রাখতে পারো, কারণ আমরা জানি কোনো বস্তুর ক্ষেত্রফল বৃদ্ধি পেলেও আয়তন সেম থাকে। তো বড়টার আয়তন সমান সমান সবগুলো ছোটটার আয়তন, 4/3 পাই, 4/3 পাই কাটাকাটি চলে যাবে, তাহলে আর এবং ছোট আর এর মধ্যে সম্পর্ক এটা। সো অ্যাডমিশন সময় এত বড় কিছু লেখার দরকার নেই, অ্যাডমিশন সময় ডিরেক্ট এটা লিখবা। বড় আর হবে ঘন অফ এন ইন্টু ছোট আর, তাহলে ছোট আর কে লাগবে, ছোট আর হবে আর বাই ঘন অফ এন।
এটা এখানে বসিয়ে স্কোয়ার করে দিলেই অঙ্ক শেষ। ওকে, ক্যালকুলেটর দিয়ে চাপ দিবা, অঙ্ক শেষ। বুঝছি আমরা? ফাপা বললেই বা ফাপা বুঝলেই 2 গুণ হবে, এটাই বলতেছি। হ্যাঁ, ফাপা বললেই 2 গুণ হবে। এবার বলো অঙ্কটা পারবো কিনা। আমি আবারও বলি, অঙ্কটা আমি আবারও করাই। দেখো অঙ্কটাই দেখো, ফ্রেশ করে করাই আবারও। এই যে দেখো আন্ডা বাচ্চারা, একটু খেয়াল করো। প্রথম কথা, পৃষ্ঠ শক্তি বের করতে, সরি, কৃতকাজ বের করতে বলছে। তো কৃতকাজের ফর্মুলা কি দেখো, অঙ্কটা তোমাদেরকে আবারও করাই। তোমরা বুঝবা না, না বুঝে কই যাবা, না বুঝে যাওয়ার কোনো ওয়েই নেই। অঙ্কটা হচ্ছে ডব্লু সমান টি ইন্টু ডেল এ। ফার্স্ট আমরা এই ফর্মুলা লিখবো, এরপর আমরা তাকিয়ে দেখবো এটা এইখানে যেই ফোটার কথা বলছে সেটা কি ভিতরে ফাঁপা নাকি নিরেট। এই বুদবুদ, বুদবুদ অবশ্যই ভিতরে ফাঁকা, ফাঁকা। ফাঁকা হলে ভিতরে একটা পৃষ্ঠ বাইরে একটা পৃষ্ঠ, তাই 2 দ্বারা গুণ দিতে হবে, 2। তাহলে 2t, টি তো আছে। ডেল এ মানে কি? ডেল এ মানে 4 পাই কমন n স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। এবার কি কি আছে বসাই দাও। 2 আছে, টি আছে, 4 আছে, পাই আছে, n হচ্ছে 10 লক্ষ, স্মল আর নাই, মাইনাস ক্যাপিটাল আর হচ্ছে 1 মিলিমিটার, 10⁻³ বাট স্কোয়ার করলে হবে 10 স্কোয়ার, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবে। এখন বাকি আছে কি বলো? বাকি আছে স্মল আর। এখন মাঝে মাঝে স্মল আর থাকবে, মাঝে মাঝে ক্যাপিটাল আর থাকবে। সেই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই যে আর সমান সমান ঘন কিউব অফ n, ঘন অফ n ইন্টু স্মল আর। এবার তুমি যে দেখো তো কি কি দেওয়া আছে। বড় আর দিয়ে দিছে, n মানে ফোটার সংখ্যা দিয়ে দিছে 10 লক্ষ। স্মল আর কি পাবা না? পাবা, ক্যালকুলেটর চাপ দিলেই পাবা। বা যদি তোমাকে ক্যাপিটাল, যদি স্মল আর দিয়ে দেয় তাহলে ক্যাপিটাল আর এইভাবে বের করবা। আর যদি ক্যাপিটাল আর দিয়ে দেয় তাহলে এই যে এটা দ্বারা ভাগ করলে স্মল আরটা চলে আসবে। তোমরা সবাই ক্লেভার, তোমরা সবাই পারবে। ওকে আন্ডা বাচ্চারা, পরবর্তীতে চলে যাই। মানগুলো বসে দেবো। সংশক্তি আসক্তি। সংশক্তি হচ্ছে এমসিকিউ এর জন্য, যে ধরো মিঠাই মিঠাই। সংশক্তি মানে হচ্ছে একই পদার্থের অনুসমূহের মধ্যে আকর্ষণ, একই পদার্থের অনুসমূহের আকর্ষণ। অনুসমূহের আকর্ষণকে কি বলে ভাই? সংশক্তি। আর আসক্তি কি ভাইয়া? ভিন্ন পদার্থের অনুসমূহের আকর্ষণ, ভিন্ন পদার্থের অনুসমূহের মধ্যে আকর্ষণ। যেমন ধরো আমি মনে করো এই যে মোবাইলের উপর পানি ফেললাম, তাহলে এই পানি আর মোবাইলের মধ্যে যেই আকর্ষণ সেটাকে বলে আসঞ্জন বা আসক্তি। আর সং মানে সং কথাটা আসছে সম থেকে। সম মানে একই, সমশক্তি বা সংশক্তি মানে হচ্ছে পানির সাথে মিলাই দিলাম যে আকর্ষণ, সেটা হচ্ছে সংশক্তি। এতটুকু বুঝলেই চলবে। তো সংশক্তি আসক্তি দিয়ে একটা ঘটনা ঘটে যার নাম হচ্ছে স্পর্শকোণ। তো স্পর্শকোণ জাস্ট আমি সিম্পলি বুঝাই দিচ্ছি, কৈশিকতা এবং স্পর্শকোণ। যে দেখো এই মনে করো একটা কাঠের ফ্রেম। কিসের ফ্রেম ভাইয়া? কাঠের ফ্রেম, বেঞ্চ। এখানে যদি আমি পানি ফেলি দেখবা পানি বিন্দুগুলো এরকম হয়ে আছে, তাই না? পানি ফোঁটা এইভাবে আছে। তো স্পর্শকোণটা আসলে কি? যে পানি ফোঁটা এইভাবে থাকবে। স্পর্শকোণ হচ্ছে আমরা এই যে পানির যে উপরিতলে একটা যদি রেখা টান দিই, এই রেখাটা পানির ভেতরে যেই অ্যাঙ্গেলটা সৃষ্টি করে এটাকে বলে স্পর্শকোণ। এই যে থিটা, এই থিটাকে আমরা কি বলবো ভাইয়া? স্পর্শকোণ। আমি আবারও বোঝাই, তাহলে বলো তো এটা হচ্ছে পানি এবং কাঠের স্পর্শকোণ। অবশ্যই এই স্পর্শকোণ দেখবো অলওয়েজ 90 ডিগ্রি চেয়ে ছোট হয়। আবার তুমি যখন ভাইয়া কচু পাতা তো চিনো, ছোটবেলায় সবাই আমরা কচু পাতায় অনেক কিছুই করছি। এই যে কচু পাতা, তাই না? কচু পাতা আঁকতে পারতেছি না। এমন কচু পাতা যখন পানি ফেলতাম, পানি কি এরকম থাকতো? পানি কি এরকম আকার ধারণ করতো? না, পানি এরকম গোল গোল থাকতো। কারণ তখন স্পর্শকোণ। দেখো তুমি যদি স্পর্শকোণ আঁকতা, এটা অবশ্যই 90-র চেয়ে অনেক বেশি হতো। এই কোণটা হচ্ছে, যদি তুমি স্পর্শকোণ আঁকো, কচু পাতার উপর স্পর্শকোণ আঁকো, তাহলে দেখবা এই অ্যাঙ্গেলটা 90-র চেয়ে বেশি হচ্ছে। এই কারণে আমাদের এই পানিটা কচু পাতাকে ভিজাইতে পারে না, কিন্তু পানি কাঠকে ভিজায় এই স্পর্শকোণের কারণে। তো সবাই লিখো স্পর্শকোণ থিটা। কন্টাক্ট অ্যাঙ্গেল, এটাকে থিটা সি বলে। কন্টাক্ট অ্যাঙ্গেল যদি 90-এর চেয়ে কম হয়, 90-এর চেয়ে কম হয় তাহলে ভেজাবে। তাহলে কি করবে ভাইয়া? ভেজাবে। আর কন্টাক্ট অ্যাঙ্গেল যদি 90-এর চেয়ে বেশি হয়, থিটা সি যদি 90-এর চেয়ে বেশি হয় তাহলে ভেজাবে না। যেমন পারদ কাচকে ভেজায় না, কিন্তু পানি কাচকে ভেজায়। কেন? কারণ ভাইয়া এইটা যে কই গেল, লিখে নেয়। একজন বলছে ঠিক ভাই, অনেক কিছুই করছি কচু পাতায়। আমি বুঝছি তুই কি করছিস।
কেন? কারণ কাঁচ ও পানির মধ্যকার স্পর্শকোণ, লিখো কাঁচ ও পানি মধ্যকার স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি। 8 ডিগ্রি। রূপা ও বিশুদ্ধ পানির স্পর্শকোণ 9 ডিগ্রি। রূপা ও পানির স্পর্শকোণ হচ্ছে 9 ডিগ্রি। কাঁচ ও পারদ, কাঁচ ও পারদের স্পর্শকোণ হচ্ছে 139 ডিগ্রি। তো এখান থেকে এই তিনটা ইনফরমেশন লিখো। ভাইয়া স্পর্শকোণের সংজ্ঞা তোমার জানতে হবে না, তুমি খালি এটা জানবা যে কাঁচ পানি কেন কাঁচকে ভিজাইতে পারে, কারণ পানি এবং কাঁচের স্পর্শকোণ 8 ডিগ্রি। কাঁচের উপর যখন তুমি পানি ফেলবা অবশ্যই কাঁচ ভিজবে, কারণ স্পর্শকোণ 90 এর চেয়ে ছোট। রূপা ও পানির স্পর্শকোণ হচ্ছে 9 ডিগ্রি। আর যদি কাঁচ ও পারদ, কাঁচের উপরে যদি পারদ ফেলো দেখবা পারদ কাঁচকে ভিজাচ্ছে না। কচু পাতার উপরে পানি পড়লে যেমন গোল গোল হয়ে থাকে, পারদ যখন কাঁচের উপরে ফেলবা পারদও গোল গোল হয়ে থাকবে, কারণ পারদ এবং কাঁচের স্পর্শকোণ হচ্ছে 139 ডিগ্রি। সো স্পর্শকোণ সম্পর্কে এতটুকু জানলে হবে, আর কিছু জানা দরকার নাই। এবার ক্যাপিলারিটি বা কৈশিকতা, ক্যাপিলারিটি বা কৈশিকতা থেকে আমরা সূত্রটা শিখব, তাহলে কাজ শেষ। তো মনে রাখবা কৈশিক নল হচ্ছে টেস্ট টিউবের মতো চিকন একটা নল। কৈশিকতা শিখতে হলে কৈশিক নল সম্পর্কে আইডিয়া পেতে হবে। আমি পরে সূত্রগুলো একসাথে লিখে দিব, তখন মনে হবে দেখবা ভাই অনেক সহজ। এখন একটু হজবরল মনে হইতে পারে, বাট তখন সহজ মনে হবে। দেখো আমরা একটা পাত্র নিচ্ছি, এই পাত্রে কি আছে ভাইয়া? পানি আছে। এই পাত্রে আমি একটা টেস্ট টিউব, খুব চিকন একটা টেস্ট টিউব চুবাবো। খুব চিকন একটা টেস্ট টিউব, দেখবা এই টেস্ট টিউব জুড়ে একটু পানি কিছুটা উপরে উঠে, যেভাবে উপরে উঠবে পানিটা কিছুটা উপরে উঠবে, এই পর্যন্ত টেস্ট টিউবটা একটু বড় করি। এই মনে করেন একটা টেস্ট টিউব এখানে ঢুকায় দিলাম। তো দেখবা এই টেস্ট টিউবের ভিতরে, মানে এটাকে বলে কৈশিক নল বলে, খুবই চিকন একটা নল। তো পানি এর ভিতর দিয়ে ঢুকে ঠিক কিছুটা পরিমাণ উপরে উঠে থেমে যাবে। তো দেখো তো পানির নর্মালি পৃষ্ঠ ছিল এইটা, তার থেকে উপরে উঠছে। এই যে পানির যে উপরে উঠাটা, এটাকে বলা হয় কৈশিকতা। কি কথা ভাইয়া? কৈশিকতা। এটা নিয়ে একটা ফর্মুলা আছে, খালি সেই ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা হচ্ছে কৈশিকতার ক্ষেত্রে টি সমান RH রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। সো যেখানে থিটা হচ্ছে স্পর্শকোণ, যেখানে থিটা কি ভাই? স্পর্শকোণ। খালি ফর্মুলাটা মনে রাখো, বাকিটা আমরা করতেছি। স্পর্শকোণ, আর হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে যতটুকু পরিমাণ পানি উঠছে, রো হচ্ছে পানির ঘনত্ব, cos থিটা হচ্ছে স্পর্শকোণ, টি হচ্ছে পানির পৃষ্ঠটান। তা আমি আবারও বলি, যখন আমরা একটা কৈশিক নল পানিতে ডুবাবো বা পারদের মধ্যে ডুবাবো, তখন ওই কৈশিক নল বেয়ে কিছু পরিমাণ পানি উঠবে। আর পারদের মধ্যে ডুবাইলে কি হয় জানো? কৈশিক নলটাকে, এটা তো কাচের, পারদের মধ্যে ডুবাইলে কাচ তো, পারদ তো আর কাচকে ভিজায় না, তখন পারদটা এরকম থাকে, যেরকম থাকে এরকম থাকে পারদটা। আর পানিটা এইভাবে আসে না, পানিটা এইভাবে আসে না, পারদটা এইভাবে থাকে। মানে পারদের বাইরের হয় এটা কি উত্তল হয়, উত্তল। এটার বাইরেরটা কি হয় ভাই? অবতল। তাকে ভুল বলছি, এটাই তো অবতল। এটা হচ্ছে কনভেক্স কনকেভ, ঠিক আছে? এটা অবতল, এটা বাইরে উত্তল হয়, পরীক্ষায় আসার মতো। কিন্তু এটা হচ্ছে পারদের বেলায়। কিসের বেলায় ভাইয়া? পারদ। তো আলটিমেটলি পারদ বা পানি কতটুকু উঁচুতে উঠে, তার ফর্মুলা হচ্ছে এটা RH রো জি ডিভাইড বাই 2 cos থিটা। ফর্মুলাটা মনে করো, হ্যাঁ? না, এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট আমি সবগুলো সূত্র একসাথে করে দিব, কোনো সমস্যা নেই। এবার দেখো শেষ। এবার অতিরিক্ত চাপ মানে এক্সেস প্রেসার। এমন একটা বুদবুদ, এই বুদবুদের বাইরে যে প্রেসার কাজ করে, এই বুদবুদের বাইরে যে প্রেসার কাজ করে সেটা মনে করো P নট, আর ভেতরে যে প্রেসার কাজ করে সেটা মনে হয় P ইন। তো ভেতরের প্রেসারটা বাইরের চেয়ে বেশি, আর এই প্রেসারের যে তারতম্য ডেল P, সেটা হয় 2T/R। 2T/R প্রমাণটা জানার দরকার নেই। যদি এটা পানির ফোঁটা হয় বা পানির ফোঁটা হয়, পানির ফোঁটা হলে এই প্রেসারের তারতম্য হচ্ছে 2T/R। আর যদি সাবানের ফেনা বা বুদবুদ হয় তাহলে হবে 4T/R, কারণ পৃষ্ঠ দুইটা থাকলে, পৃষ্ঠ ডাবল থাকলে, DOUBL থাকলে। সাবানের ফেনা বা বুদবুদ এদের পৃষ্ঠ কয়টা? দুইটা, ভেতরেও আছে বাইরেও আছে। কারণ সাবানের ফেনাটা ভেতরে কি ফাঁকা না ভাইয়া? তাহলে পৃষ্ঠ কি ভেতরেও আছে বাইরেও আছে। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে বুদবুদ বা ফেনা, এ সকল ক্ষেত্রে 4T/R। এটা হচ্ছে প্রেসারের ইনপুট এবং আউটপুট প্রেসারের তারতম্য বা অতিরিক্ত চাপ 2T/R পানির ক্ষেত্রে।
আর ডেল পি হচ্ছে 40/r কিসের ক্ষেত্রে? সাবানের ফেনার ক্ষেত্রে। এবার যতটুকু পড়াইছি তা সামারাইজেশন করে কিছু ম্যাথ করব, দেখো খুব সহজ মনে হবে। এই যে দেখো, এবার সামারিটা দেখো সবাই। আচ্ছা, এখানে অঙ্ক আছে, অঙ্ক দুইটা পরে যাচ্ছে, আগে একটু সামারিটা করি। চলো, সামারি করলে তোমাদের মাথায় ঢুকে যাবে এখান থেকে কি কি জিনিস জানতেই হবে। সামারি সামারিতে যা লিখছি তা সবার জানতে হবে। দেখো সামারি, প্রথম কথা, প্রথমে আমরা জানলাম যে ফর্মুলাটা হচ্ছে সান্দ্র বলের ফর্মুলা। সান্দ্র বল এফ সমান নিউটনের, নিউটন যেটা বলছে এফ সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, এটার মাত্রা একক আসবে। পরে স্টোক্সের ফর্মুলা এফ সমান 6πr ইটা ভি গেল, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি। এরপরে আসি হচ্ছে প্রান্ত বেগ না, এবার আমরা প্রান্ত বেগ না, এরপর দেখলাম হচ্ছে গ্যাসের জন্য ইটা ইজ প্রপোর্শনাল টু √t, মানে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর লিকুইডের জন্য ইটা ইজ প্রপোর্শনাল টু 1/t, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, মানে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে কার? গ্যাসের। তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা গুণাঙ্ক কমে কার? লিকুইডের। এখান থেকে এতটুকুই আসবে। এরপর শিখলাম টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ, প্রান্ত বেগ বা অন্তবেগ যে কোনো কিছুই বলতে পারো, হচ্ছে ভি টি ইজ ইকুয়াল টু 2r²। সংজ্ঞা তোমার না জানলে হবে, রোএস মানে সলিডের ঘনত্ব মাইনাস লিকুইডের ঘনত্ব ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। ঠিক আছে, প্রান্ত বেগ। এরপর আমরা জানলাম পৃষ্ঠ টান, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়। পৃষ্ঠ টানে জানলাম টি ইজ ইকুয়াল টু F/L, সুতরাং F ইজ ইকুয়াল টু TL। তো এই পৃষ্ঠ টান দিয়ে তোমরা আশা করি ম্যাথ করতে পারবে এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার এল এর পরিচয়টা কি ছিল? আমি এল এর পরিচয়টা আবারও লিখে দিচ্ছি। এল হচ্ছে তরল কঠিনকে যতটুকু দৈর্ঘ্যে টাচ করে, তরল কঠিনকে যতটুকু দৈর্ঘ্যে টাচ করে সেটা হচ্ছে আমাদের এই এল। তো এই এল এর পরিচয়টা আমরা জেনেছি। এরপর আমরা জানলাম পৃষ্ঠ শক্তির কারণে কাজ, ফর্মুলা কি? ডব্লিউ সমান টি ইন্টু ডেল এ। এটা টু হইতে পারে, যখন 2 দ্বারা কখন গুণ দিব, এখানে ব্র্যাকেট লিখি গুণন 2 যখন ফাঁপা, গুণন 2 যখন কি ভাইয়া ফাঁপা। মানে ডেল এ মানে কি? ডেল এ মানে তো আমরা সবাই জানি। তো গুণন 2, এটাকে পুরোটা থেকে 2 দ্বারা গুণ দিতে হবে যখন কি ভাইয়া? যখন ফাঁপা। পৃষ্ঠ শক্তি, এরপরে খেয়াল করো, আমি একটু এই পাশে লিখতেছি। পৃষ্ঠ শক্তি গেল। এরপর আমরা কি লিখবো? পৃষ্ঠ শক্তির পরে দেখলাম হচ্ছে অতিরিক্ত চাপ হচ্ছে ডেল পি সমান 2t/r, আর গুণন 2 যখন ফাঁপা হলে অবশ্যই 2 দ্বারা গুণ দিব, 2t/r হয়ে যাবে 4t/r। শিখলাম হচ্ছে কৈশিক নলের উচ্চতা থাকলে কৈশিক নল বা কৈশিকতার একটাই ফর্মুলা, টি সমান RH ρg ডিভাইডেড বাই 2 cos θ। সিম্পল। এই হচ্ছে এই ফর্মুলাগুলো যাদের মাথায় আছে তারাই পারবা। এই তো আমাদের প্রবাহী গেল, প্রবাহী শেষ। স্লাইড শেষ কেন? কারণ লাস্ট ক্লাসে এত পড়াইছি। এরপরে দেখো, এবার আমরা যদি অঙ্কটায় যাই, এই হচ্ছে আমাদের সমস্ত সূত্র। এবার দেখো, এই যে পরপর 2টা অঙ্ক ছিল, এখানে দেখো 30 সেন্টিমিটার ব্যাসের সাবান বুদবুদ। কিসের বুদবুদ? সাবান বুদবুদ। পৃষ্ঠ টান দিয়ে দিছে, অভ্যন্তরে অতিরিক্ত চাপ। তো অতিরিক্ত চাপ মানে কি? ডেল পি। সাবান বুদবুদ মানে 2 × 2t/r, সাবান বুদবুদ যেহেতু, অর্থাৎ 4t/r। তো ভাইয়া 4t দিয়ে দিছে, আর দিয়ে দিছে, অঙ্ক তুমি ধুমধাম করে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2t/r 4t/r। 2t/r কখন? যখন ভেতরে নিরেট, যেমন বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা। আর 4t/r কখন? যখন বুদবুদ, তারপর হচ্ছে কি বেলুন, ফাঁপা, এগুলো হচ্ছে 4t/r।
এরপর দেখো, এটা সহজ, পরীক্ষায় পারবো। পৃষ্ঠটান বুদ্বুদের বাইরে ও ভেতরে চাপ কত, চাপের পার্থক্য, তাহলে ডেল পি সমান 40/r। আমি আর করাবো না, তোমরা করবা। শেষ, স্লাইড শেষ। এবার দেখো রিভিশন শুরু। চিচিং দৌড়। ভাইয়ারা তোমরা পারবা না এমন কিছু হইতেই পারে না। রেডি? রিভিশন 2 নম্বর স্লাইড। 5 মিটার দৈর্ঘ্য চাপ প্রয়োগ করে 4.95 মিটার বিকৃতি কত শতাংশ? বিকৃতি 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 মানে L/L চাইছে। তো L/L যদি চাই, L মানে কি ভাইয়া? পরিবর্তন। পরিবর্তন কত? 5 মিটার থেকে 4.95 মিটার, অর্থাৎ 5 - 4.95 ডিভাইডেড বাই আদি। আদি মানে কত? 5। তাহলে 5 - 4.95 মানে কত? 0.05/5। বিকৃতি কত শতাংশ? 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেজে নিতে হবে। তো 0.05/5 মানে কত রে ভাই? 5/100, 5 5 কাটা 100 100 মানে 1%। বুঝছি নাকি বুঝি নাই কও? এই ধরনের অঙ্কগুলো ভার্সিটিতে আসবে। বলো বলো বলো, রিভিশন শুরু, রিভিশন শুরু। কি পারবো? এটা পারবো? এই ধরনের অঙ্ক ভার্সিটিতে আসবে। কালকে যে বলছিলাম ভাইয়া বুয়েটের অঙ্ক পারুম না আমি, অঙ্ক এরকম আসবে। এটা তো পারবো নাকি? বিকৃতি কত শতাংশ? বিকৃতি হচ্ছে স্মল L/L, পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, পার্সেন্টেজে নিলে 1%। পরবর্তী প্রশ্ন। 10 সেন্টিমিটার কিউব তামার বলকে চাপ প্রয়োগ করে 5% বিকৃতি করা হলো। সংকোচনের পর আয়তন কত? তো 5% বিকৃতি কি? আয়তন বিকৃতি, তাই না? বলে দিছে, আয়তন দিয়ে দিছে, তার মানে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান কত? 5%, মানে 5/100, তাই না? তোমাকে বলো তো, স্মল ভিটা কত হবে? স্মল ভি মানে পরিবর্তন, 5/100 ইন্টু ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। 10 × 100, 10 × 100, 5/10 মানে 0.5, 0.5 না 5/10 মানে 0.5 সেন্টিমিটার কিউব। এটা কি পরিবর্তন? কিন্তু পরিবর্তন চাইনি, বলছে সংকোচনের পর আয়তন কত। যেহেতু সংকোচন হয়েছে, দেখো এটা কিন্তু চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ। স্মল ভি মানে চেঞ্জ। আমরা জানি ডেল ভি, ডেল ভি মানে এখানে স্মল ভি। ডেল ভি হলো V1 - V2। যেহেতু আগেরটা বড় ছিল তাই বড় থেকে ছোটটা বিয়োগ করছি। আমাকে হচ্ছে সংকোচনের পর আয়তন কত, অর্থাৎ V2 কত। তাহলে V2 হবে V1 - ডেল ভি। V1 কত? 10, ডেল ভি কত? 0.5। তাহলে অ্যান্সার হচ্ছে 9.5 সেন্টিমিটার কিউব। বলো পারবো নাকি পারবো না? আবারও বোঝো, সংকোচন যেহেতু করা হয়েছে তাহলে আয়তনের পরিবর্তন হবে V1 - V2। সংকোচন মানে কি? প্রথমে বড় ছিল পরে ছোট হয়ে গেছে। তাহলে হচ্ছে পরবর্তীতে আয়তন মানে V2 কত? V1 - ডেল ভি। ডেল ভি মানেই 0.5। পারবো নাকি পারবো না? ওকে, রিভাইস এগুলো সহজ, রিভিশন একদম সহজ। এরপরে 4 নাম্বার। কোন ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, নিচের তল দৃঢ়ভাবে আটকানো। উপরিতলে 5 × 10⁻10³ নিউটন প্রয়োগ করলে ক্রিন্তন বিকৃতি 10 হয়। তো ক্রিন্তন গুণাঙ্ক কত? ক্রিন্তন গুণাঙ্ক চেয়েছে। আমরা জানি ক্রিন্তন গুণাঙ্ক F, এটা সমান F/A থেটা। এটা খালি F সমান কত হবে ভাইয়া? 5000 নিউটন, মানে 5 × 10³ এ হচ্ছে ক্ষেত্রফল 1, আর থেটা হচ্ছে 10 ডিগ্রি। যারা 10 এখানে বসাবা তারাই ঢিস খাবা, কারণ আমি আগেই বলছি থেটা 10 ডিগ্রি না, রেডিয়ানে নিতে হবে। তাহলে 10π/180 রেডিয়ান। রেডিয়ান নিয়ে বসালেই হবে, 10π/180 বসালেই অঙ্ক শেষ। ওকে, পরবর্তী প্রশ্ন। 5% দৈর্ঘ্য বিকৃতির জন্য পার্শ্ব বিকৃতি কত? সিগমা সমান পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য। পার্শ্ব বিকৃতি চাইছে, পাবৃ চাইছে, পাবৃ। সিগমা ইন্টু দৈর্ঘ্য। সিগমা কত? 0.2, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 5%, অর্থাৎ 5/100। মুখোমুখি ক্যালকুলেশন করা যায়। 2/10, 5 × 10/10 কাটা মানে 1/100, অর্থাৎ 0.01। পার্সেন্টেজে যদি নেই 100 দ্বারা গুণ করলে 1%। পার্সেন্টেজে নিলে 1%, তাহলে পার্শ্ব বিকৃতি হবে 1%। মানে একদম পানির মতো সহজ জিনিস। 10 মিটার দৈর্ঘ্য 100 নিউটন বলে টানলে 10% বাড়ে। ডব্লু কত? কালকে জিনিস ডব্লু সমান হাফ ইন্টু F ইন্টু L। তাহলে হাফ, F কত? 100, L হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি।
কতটুকু বাড়তেছে 10%। তাহলে আমরা নিশ্চয়ই জানি স্মল এল হচ্ছে 10% অফ ক্যাপিটাল এল, এটা শিখাইছিলাম লাস্ট ক্লাসে। বৃদ্ধিতেই তো স্মল এল 10% বাড়ে মানে কি আদি দৈর্ঘ্যের 10% বাড়ে। 10% অফ ক্যাপিটাল এল, 10% মানে 10/100, আর ক্যাপিটাল এল মানে 10, 10 10 100 মানে 1, তাহলে অ্যান্সার হবে 50 জুল। কি পারবো নাকি পারবো না এগুলো বলো? দেখো এগুলো আমি বারবার পড়াইছি এবং এখনো পড়াচ্ছি। একজন বলছে 5 জুল, 5 জুল হবে আসলেই? ওকে, তো চলো পরবর্তী অঙ্ক। ক্যালকুলেশনে ভুল হলে মাফ করে দিও। দৈর্ঘ্য 2 গুণ করলে সঞ্চিত শক্তি ডব্লিউ, দৈর্ঘ্য 4 গুণ করলে সঞ্চিত শক্তি কত? তো সঞ্চিত শক্তি ডব্লিউ সমান হাফ ইন্টু এফ ইন্টু এল, সমানুপাতিক সম্পর্ক। তাহলে W2/W1 L2/L1, তো L2 কত পায় 4L/L, কারণ দৈর্ঘ্য 4 গুণ করছে, L কাটা, তাহলে W2 হবে দৈর্ঘ্য 2 গুণ করলে সঞ্চিত শক্তি ডব্লিউ, দৈর্ঘ্য 4 গুণ করলে সঞ্চিত শক্তি হবে আচ্ছা এই প্রশ্নটা ভুল তুলছে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি ডব্লিউ, অর্থাৎ W1 যখন তখন সঞ্চিত শক্তি 2L, সরি যখন সঞ্চিত শক্তি ডব্লিউ তখন দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, সঞ্চিত W2 তখন হচ্ছে 4 গুণ, তার মানে 4, তাহলে 2L উপরে 4L, W2 হবে 2W। খেয়াল করো, বুঝো অঙ্কটা, আমি প্রশ্নটা একটু ভুল তুলছে আর কি ওরা। প্রশ্নটা এরকম যে দৈর্ঘ্য যখন দ্বিগুণ করতেছে সঞ্চিত শক্তি ডব্লিউ, অর্থাৎ ডব্লিউ কখন, যখন আমাদের দৈর্ঘ্য 2L, তো দৈর্ঘ্য যখন 4 গুণ করো তখন সঞ্চিত শক্তি কত, অর্থাৎ দৈর্ঘ্য যখন 4L তখন সঞ্চিত শক্তি W প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি W প্রাইম বাই W ইজ ইকুয়াল টু W প্রাইম কখন, যখন 4L, আর W কখন, যখন 2L। কাটাকাটি করলে পাবো 2, সুতরাং W প্রাইম হবে 2W, দ্যাটস ইট। W প্রাইমটা কত হবে 2W, এটাই। দৈর্ঘ্য 4 গুণ করলে সঞ্চিত শক্তি হবে পূর্বের তুলনায় দ্বিগুণ। আবারও বুঝো, দৈর্ঘ্য দ্বিগুণ করছো মানে 2L করছো, সঞ্চিত শক্তি W, তাহলে দৈর্ঘ্য যখন 4 গুণ তখন সঞ্চিত শক্তি কত? যেহেতু সমানুপাতিক সম্পর্ক W প্রাইম বাই W, W প্রাইম বেলায় কত 4L, W এর বেলায় 2L, কাটাকাটি করলে W প্রাইম সমান হবে 2W। পরবর্তী প্রশ্ন। পরবর্তীতে চলে আসছি, বাকিগুলো সব করাইছি ধুমধাম একদম বেসিক থেকে। আমাকে কেউ আজকে বলতে পারবে না যে ভাইয়া এই অধ্যায় আপনি পুরোটা পড়ান নাই, প্রত্যেকটা সংজ্ঞা পড়েছি, বাট সংজ্ঞাগুলো লাগবে না, তোমরা এই অধ্যায় বাদ দিয়ে আসছো, তাই তোমাদেরকে সংজ্ঞাগুলো মনে করিয়ে দিছি যেন মাথায় থাকে, সূত্র যেন অঙ্কের মধ্যে ভুলে না যাও, প্লবতা টবতা সব কিছু ভুলে যেন না যাও। সো ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাও তো, বুঝছো কিনা? পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমার